আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখছি, সেটা হচ্ছে যদি ইন কেস অডিওর কোনো প্রবলেম হয়, মাঝখানে যদি দেখছো কথা কেটে যাচ্ছে, সবার আগে যেটা করবে দেন অ্যান্ড দেন একবার লিভ করে জয়েন করবে। এটা গুগল মিটে খুব কমন প্রবলেম। অডিওর প্রবলেম হলেই লিভ করে সঙ্গে সঙ্গে জয়েন করবে, তাহলে ঠিক হয়ে যায়। আর তাও যদি না হয় তখন আমাকে জানাবে। ওকে, চল কতটা পড়েছিলাম একটু বলো। তোমাদের ক্রস প্রোডাক্ট পড়াচ্ছিলাম আমাদের, রাইট? ওকে, তো তোমাদের লাস্ট দিন ক্রস প্রোডাক্ট শুরু হয়েছিল। এখন ক্রস প্রোডাক্টের মধ্যে আমি তোমাদের আই থিঙ্ক দুটোখানা ভেক্টর লিখেছিলাম। আমি আরেকটা দিচ্ছি এরকম এক্সাম্পল, যেহেতু আগের দিন এটা হয়েছিল। তো একটা দিলাম এ ভেক্টর ইকুয়ালস টু নিলাম 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। আরেকটা নিলাম বি ভেক্টর 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। এই দুখানা ভেক্টর নিলাম। এই দুখানা ভেক্টর নিয়ে তোমাদেরকে বললাম যে এটার ক্রস প্রোডাক্ট বার করো। তো ক্রস প্রোডাক্ট কী করে বার করতে হয়? ক্রস প্রোডাক্ট বার করার নিয়ম হচ্ছে ডিটারমিনেন্ট মেথডটা। তো এ ক্রস বি ইকুয়ালস টু কী হবে? দুদিকে দুখানা সাইন দেবো এরকম ডিটারমিনেন্টের। প্রথম রোটা হবে হচ্ছে অলওয়েজ আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। সেকেন্ড রোতে কারা থাকবে? আমাদেরকে বলেছে এ ক্রস বি করতে, তাহলে এর যে কোএফিসিয়েন্টগুলো থাকবে সেগুলো আগে থাকবে। তো কোএফিসিয়েন্ট কি আছে? 3 আছে, 2 আছে আর -4 আছে। তাহলে আই ক্যাপের নিচে থাকবে 3, জে ক্যাপের নিচে থাকবে 2 আর কে ক্যাপের নিচে থাকবে -4। তারপরে হবে বি ভেক্টরের কোএফিসিয়েন্ট কি আছে? 2 আছে, 1 আছে, 1 আছে, তাহলে হবে 2, 1 আর 1। তাহলে এখানটায় আমি যদি, আচ্ছা এবার ডিটারমিনেন্ট কী করে বার করতে হয়? 3 ক্রস 3তে আমি বলেছিলাম যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে চুজ করতে হয়। তো আমরা এখানে প্রথম রোটাকে সবসময় টার্গেট করি। তো এটার মাথায় এটাকে নেবো প্লাস, এটাকে নেবো মাইনাস, এটাকে নেবো প্লাস। তাহলে প্রথমটাই হবে প্লাস আই ক্যাপ, প্লাস আই ক্যাপ, প্লাস আর লেখার দরকার পড়ে না ব্র্যাকেটে। এই আই ক্যাপটা যে রোতে আছে আর যে কলামে আছে ওগুলো বাদ। তাহলে কোনটা কোনটা পড়ে রইল? 2, -4, 1, 1। তাহলে কি হয়ে যাবে জিনিসটা? 2 ইন্টু 1 হচ্ছে 2, মাইনাস অফ -4 ইন্টু 1 মানে কত? -4। তো মাইনাসে মাইনাসে এটা +4 হয়ে যাবে। তারপর একটায় মাইনাস জে ক্যাপ। তো জে ক্যাপটা যে রোতে আছে আর যে কলামে আছে ওই দুটো বাদ। তাহলে কোনটা কোনটা পড়ে রইল? 3, -4, 2 আর 1। তাহলে হবে 3 ইন্টু 1 মানে 3, মাইনাস -4 ইন্টু 2 মানে -8, মাইনাসে মাইনাসে এটা +8 হয়ে যাবে, প্লাস কে ক্যাপ ইন্টু কে ক্যাপটা যে রোতে আছে যে কলামে আছে ওগুলো বাদ। তাহলে 3, 2, 2, 1 পড়ে রইল। 3 ইন্টু 1 মানে 3, মাইনাস 2 ইন্টু 2 মানে 4। এবার 4 প্লাস 2 মানে 6, 6 আই ক্যাপ, 3 প্লাস 8 মানে হচ্ছে 11, -11 জে ক্যাপ, 3 - 4 মানে হচ্ছে -1, তাহলে -1 মানে মাইনাস কে ক্যাপ। এটা হচ্ছে এ ক্রস বি ক্রস প্রোডাক্ট। বুঝতে পারলে সবাই? অসুশ্রী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, উপাসনা তো প্রায় 3টে ক্লাস মিস করেছো। এগুলো এই নোটগুলো নিয়ে নিয়েছিলে তুমি? হ্যাঁ স্যার, নিয়ে নিয়েছি সব। হুম, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে তুমি? হ্যাঁ বুঝেছি। বুঝেছো। যাই হোক, তো ক্রস প্রোডাক্ট তো হলো। এবার ক্রস প্রোডাক্টের আমি তোমাদেরকে দুখানা জিনিস বার করেছিলাম, একটা হচ্ছে ডিরেকশন আর একটা হচ্ছে মান, তাই তো? ডিরেকশন হয়েছিল, ডিরেকশন কী করে বার করতে আমি বলেছিলাম তোমাদেরকে, একটা হচ্ছে ওই স্ক্রুড্রাইভার রুল ইউজ করেছিলাম, তাই তো? তো যেমন যদি আমি বলি যে কোনো একটা খাতার পাতার মধ্যে এই একটা ভেক্টর রয়েছে বি ভেক্টর, আর এই আরেকটা ভেক্টর রয়েছে এ ভেক্টর। ভালো করে দেখো, ছবিটা আজকে এরকমভাবে আঁকলাম, এখানটায় বি এখানটায় এ, দিয়ে তোমাদেরকে বললাম এ ক্রস বি বার করতে হবে। তো এ ক্রস বি বার করতে হলে কী করবো আমি? তার মানে হচ্ছে এটাকে আমাদের ঘুরিয়ে বি এর দিকে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে স্ক্রুড্রাইভারটাকে আমরা ঠিক কোথায় রাখবো? ঠিক এইখানটায় রাখবো। রেখে এবার শ্রাবণী একটা কথা বলো, ক্লকওয়াইজ ঘুরাবো না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো? এইটাকে বি এর দিকে নিয়ে যাচ্ছে, এটা কি ডিরেকশন? অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরানো হয় স্ক্রুড্রাইভারটাকে, তাহলে ভেক্টরটা এই মনিটরটার ভিতর দিকে ঢুকবে না বাইরের দিকে বেরোবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তার মানে বাইরের দিকে বেরোবে। তো বাইরের দিকে যদি বেরোয় তাহলে এখানটা কি নোটেশন রাখ, এই বিদিপ্তা, এখানটা কি নোটেশন রাখবো আমরা?
ডট ডট নোটেশন which represents, আকাঙ্ক্ষাটার মানে কি ডট নোটেশন মানে? লম্বভাবে পাতাতলের বাইরের দিকে। বেশ ঠিক আছে, তাহলে ডিরেকশন হয়ে গেছে, ম্যাগনিটিউড হয়ে গেছে। এবার তোমাদের যখন ডট প্রোডাক্ট পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, যেটা আমরা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে করিনি, তাই সেটা এবার আমাদের করতে হবে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, যখন ডট প্রোডাক্ট শেখানো হয়েছে তখন তোমাদের একটা ফর্মুলা দেওয়া হয়েছিল যে এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু কস থিটা। কিন্তু আমি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তোমাদের এরকম কোনো ফর্মুলা করাইনি। তো তার মানে কি ক্রস প্রোডাক্টে কোনো ফর্মুলা নেই? এখানেও আছে। কি ফর্মুলা? সেই ফর্মুলাটা হচ্ছে, মনে রাখতে হবে, এ ক্রস বি ইকুয়ালস টু মড অফ এ, আচ্ছা মড অফ এটা লিখছি না আমি, লিখলেও ক্ষতি নেই, এটা লিখতে পারি, মড অফ এ ইন্টু মড অফ বি ইন্টু সাইন থিটা। নোট করো। তাহলে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডট প্রোডাক্টে কস থিটা ছিল আর এখানটায় সাইন থিটা। ওখানটায় ছিল এ ডট বি ইকুয়ালস টু মড অফ এ মড অফ বি সাইন থিটা। এবার তোমাদের আমি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের আরেকটা নামও বলেছিলাম। কি নাম বলেছিলাম? একটা হচ্ছে স্কেলার গুণফল, আরেকটা হচ্ছে ভেক্টর গুণফল। এইটা হচ্ছে স্কেলার গুণফল, এটা হচ্ছে ভেক্টর গুণফল। আমার প্রশ্ন হচ্ছে, এইটা যদি ভেক্টর গুণফল হয়, আকাঙ্ক্ষা বলবে এটা যদি ভেক্টর গুণফল হয়, তাহলে কি সত্যি এটা ঠিক লেখা হয়েছে আমার? শ্রাবণী বলো, এটা ঠিক লেখা হয়েছে? বলে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে ফর্মুলায় সাইন থিটা থাকবে, বাট কোনো প্রবলেম চোখে পড়ছে না? গুণ তো দেখো, কোনো কিছু না দেওয়া মানে সেটা গুণই হবে, অ্যাকচুয়ালি কোনো কিছু না দেওয়া মানে সেটা গুণই হবে। ইয়েস, ভেরি গুড। তো প্রবলেমটা কি? এটা হচ্ছে ভেক্টর গুণফল, তো পরে যে মানটা বেরোবে সেটা আমরা দেখেছি এখানে, মড অফ এ মড অফ বি সাইন থিটা, কিন্তু কোথাও কিন্তু দিকটা দেখতে পাচ্ছি না আমরা। সেটা এখানেও ছিল না দিক, কিন্তু উপরেরটায় তো দিক লাগবে না, বিকজ দ্যাট ওয়াজ স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার গুণফলে কোনো দিক থাকে না, কিন্তু ভেক্টর মাল্টিপ্লিকেশন একটা দিক থাকবে, তাই তো? তাহলে শ্রাবণী একই সঙ্গে তাহলে আমাকে বলো যে দিক নির্দেশ করার জন্য আমরা কি ইউজ করে থাকি? ক্যাপ বলতে হচ্ছে একক ভেক্টর ইউজ করি আমরা, ঠিক আছে? আমরা কোনো একটা একক ভেক্টরকে ইউজ করব। তো আমি এখানে একটা মাল্টিপ্লাই করে লিখে দিলাম এন ক্যাপ। স্যার এবারে এই এন ক্যাপটা কি? হ্যাঁ, স্মল এন ক্যাপ লেখো সবাই। তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু হচ্ছে মড অফ এ মড অফ বি সাইন থিটা, আমি উপরটা মুছে দিচ্ছি, ইন্টু এন ক্যাপ। নোট করেছো এন ক্যাপটা? এবার ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, যেখানে এন ক্যাপ হলো একটি একক ভেক্টর, যেখানে এন ক্যাপ হলো একটি একক ভেক্টর, তো একক ভেক্টরের মান তো, আচ্ছা আরেকটা প্রশ্ন আছে, আমি একক ভেক্টরই কেন ইউজ করছি, অন্য কোনো ভেক্টর তো ইউজ করছি? ইয়েস, মানের কোনো পরিবর্তন হবে না, কারণ যে কোনো মানের সঙ্গে আমি যখন 1 মাল্টিপ্লাই করব মানটা সেম থাকবে। তো মানে এই মানটার যেন কোনো পরিবর্তন না হয়, কিন্তু দিকটা অটোমেটিক্যালি চলে আসবে। এবার কথা হচ্ছে দিকটা কীরকম হতে হবে। তোমাদের বারবার করে আগের দিন বলছিলাম যে তলটায় দুটো ভেক্টর থাকবে, এ আর বি দুটো ভেক্টর যে তলটায় থাকবে, সেই তলটার সঙ্গে কিরকম হতে হবে? লম্বভাবে বাইরের দিকেও হতে পারে বা ভিতর দিকেও হতে পারে, মানে লম্বভাবে অবস্থিত, তাই তো? তাই এইটুকু লিখে রাখো, এন ক্যাপ হলো একটি একক ভেক্টর, কমা দিয়ে লেখো, এ এবং বি ভেক্টর যে তলে রয়েছে, এ এবং বি ভেক্টর যে তলে রয়েছে তার সঙ্গে লম্বভাবে অবস্থিত। এ এবং বি ভেক্টর যে তলে রয়েছে তার সঙ্গে লম্বভাবে অবস্থিত। অলওয়েজ ক্রস প্রোডাক্টটা অলওয়েজ লম্বভাবেই থাকবে। এবার সেটা ভিতর দিকেও হতে পারে বাইরের দিকেও হতে পারে, সেটা আমি জানি না। তো তাহলে মোদ্দা কথা, তোমাদেরকে যখনই কেউ জিজ্ঞেস করবে যে এই এ ডট বি এর ফর্মুলা তো আমরা জানি, এ বি কস থিটা, বাট এ ক্রস বি এর ফর্মুলা কী রে? তো 90% ছেলেমেয়ের মুখে একটাই উত্তর, ওই তো স্যার এ বি সাইন থিটা। এটা কমপ্লিট হচ্ছে না। এ বি সাইন থিটাতে কী করতে হবে? আমাকে এন ক্যাপ দিতে হবে, যে এন ক্যাপটা কি ওর দিকটাও নির্দেশ করছে। কিন্তু আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করতাম এইটা, যে মড অফ এ ক্রস বিটা কত হবে, সো মড অফ এ ক্রস বি মানে হচ্ছে এ ক্রস বি করে যে ভেক্টরটা পাচ্ছি তার মানটা শুধু বার করব, তো মানের ক্ষেত্রে কি এটা আর থাকবে? তখন শুধু আমরা কি লিখতে পারি? এ বি সাইন থিটা। বলতে পারলাম? তাহলে যখন মড অফ এ ক্রস বি জিজ্ঞেস করছি তখন আর এন ক্যাপটা দেওয়ার দরকার নেই। উপাসনা, বিদিপ্তা, উষশ্রী, বুঝতে পেরেছো এটা কি বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। বেশ, তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এবারে ইউনিট ভেক্টরগুলোর মধ্যে ক্রস প্রোডাক্ট বার করার চেষ্টা করব। তো আমি তাই জন্য এই ফর্মুলাটাকেই জাস্ট রেখে দিচ্ছি, এই এ ক্রস বিটা ফর্মুলাটাকে রেখে দিচ্ছি।
এখন প্রথমেই যদি তোমাদেরকে বলা হয়, আর সুবিধার জন্য আমি সাইড দিয়ে আমাদের ওই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসটি এঁকে রাখছি। এদিকটায় এটা হচ্ছে আমাদের এক্স, এই দিকটায় ওয়াই জেড, তার মানে এদিকটাতে রয়েছে হচ্ছে আই ক্যাপ, এদিকটায় জে ক্যাপ, এদিকটায় কে ক্যাপ। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে যদি আই ক্যাপ হয়, ঠিক আছে, তো এক্স অ্যাক্সিসের একটা পিছন দিকে নেগেটিভ দিক আছে না, ওই দিকটায় কি আছে গো? এটা মনে থাকবে তো? তাহলে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক হচ্ছে প্লাস আই ক্যাপ, আর এক্স অ্যাক্সিসের পিছন দিকটা হচ্ছে নেগেটিভ আই ক্যাপ, মানে মাইনাস আই ক্যাপ। তো তোমাদেরকে যদি আমি সেরকমভাবে বলি, মাইনাস জে ক্যাপ কোন দিকটাকে নির্দেশ করে? ওয়াই অ্যাক্সিসের পিছনের দিকটাকে, তাই তো, মানে নেগেটিভ দিকটাকে। আর মাইনাস কে ক্যাপ কোন দিকটাকে রিপ্রেজেন্ট করে? জেড অ্যাক্সিসের নিচের দিকটাকে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে শুধু আই ক্যাপ যদি এক্স অ্যাক্সিসের দিকটা হয়, তাহলে মাইনাস আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকটা। জে ক্যাপ যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে মাইনাস জে ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিসের পিছন দিকটা, আর কে ক্যাপ যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে মাইনাস কে ক্যাপ হচ্ছে নিচের দিকটা। বেশ ভালো। এবার আমি প্রথমেই শুরু করছি এইটা দিয়ে, আই ক্যাপ ক্রস আই ক্যাপ দিয়ে। তো আই ক্যাপ ক্রস আই ক্যাপ যদি বলি, ফর্মুলাটা হবে হচ্ছে মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ। আকাঙ্ক্ষা আই ক্যাপ দুটো যদি এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে, তাহলে ওদের মধ্যবর্তী কোণ কত হবে? আই ক্যাপ ভুল হয়ে গেল, 0 ডিগ্রি না। আই ক্যাপ মানে হচ্ছে দুটোই এক্স অ্যাক্সিসের দিকে মুখ করে রয়েছে। দুটোই যদি এক্স অ্যাক্সিসের দিকে মুখ করে রাখে, মানে এদিকে একটা আই ক্যাপ, এদিকে একটা আই ক্যাপ, তাহলে দুটোর মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। তাহলে এখানটায় কি হবে? সাইন 0 তো, ইন্টু এন ক্যাপ লিখলাম আমি। এবার একটা কথা বলো, সাইন এন ক্যাপের মান কত? সরি, সাইন 0 এর মান কত? সাইন 0 0 হয় তো। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এটা তো না হয় মড অফ আই ক্যাপ মানে 1 হবে, এটাও 1 হবে, সাইন 0 0 হয়ে যাবে তো। ফাইনালি কত আসছে? তাহলে পুরোটা 0 আসছে। তার মানে আই ক্যাপ ক্রস আই ক্যাপ করে আমি 0 পাচ্ছি। তারপর যদি কেউ বলে যে জে ক্যাপ ক্রস জে ক্যাপ করতে, তাহলে কি হবে? কারণ সবকটাতেই আমরা যখন সেম ইউনিট ভেক্টরগুলোকে নিয়ে কাজ করব, তো সেম ইউনিট ভেক্টরগুলো তো একই দিকে রয়েছে, অ্যাঙ্গেল ওদের মধ্যে 0 হবে, আর সাইন 0 করতে 0 চলেই আসবে। মড অফ জে ইন্টু মড অফ জে, সাইন 0 ইন্টু এন ক্যাপ করে এটা কত আসবে? 0 আসবে। নেক্সট, কে ক্যাপ ক্রস কে ক্যাপ, এটা হবে হচ্ছে মড অফ কে ক্যাপ ইন্টু মড অফ কে ক্যাপ সাইন 0 ইন্টু এন ক্যাপ করে ফাইনালি 0 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারছি, যেটা ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেম ইউনিট ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট করলে 1 আসে, কিন্তু এখানে কি হচ্ছে, সেম ইউনিট ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্ট করলে 0 আসছে। নোট করে নাও। ঠিক আছে? Done? এবার ধরো তোমাদেরকে আমি বললাম আই ক্যাপ ক্রস জে ক্যাপ করতে, কি হবে? এটা 1 হবে। আচ্ছা, দেখা যাক। দাঁড়াও, মড অফ আই ক্যাপ মড অফ জে ক্যাপ সাইন থিটা। আচ্ছা, একটা কথা বলো তো, সাইন এখানে থিটার জায়গায় কত বসাবো? আই ক্যাপ মানে হচ্ছে, আই ক্যাপটা কোন দিকে রয়েছে? 90 ডিগ্রি পরে বলবে। আই ক্যাপটা রয়েছে কোন দিকে? আই ক্যাপ রয়েছে হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে। আর জে ক্যাপটা কোন দিকটা রয়েছে? ওয়াই অ্যাক্সিসের দিকে। তো আই ক্যাপটা এক্স অ্যাক্সিসের দিকে, আর ওয়াই ক্যাপটা জে ক্যাপটা ওয়াই অ্যাক্সিসের দিকে, তাহলে ওদের মধ্যবর্তী কোণটা আরামসে 90 ডিগ্রি হচ্ছে। কিন্তু আমি জাস্ট আগে থাকতে জিজ্ঞেস করে রাখতে চাইছি এই কথাটা, যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে এক্স আর ওয়াই এর সঙ্গে লম্বভাবে কোন অ্যাক্সিসটা থাকে, আবার শোনো, এক্স অ্যাক্সিস এদিকে, ওয়াই অ্যাক্সিস এদিকে, এক্স অ্যাক্সিসের দিকে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের দিকে জে ক্যাপ, বাট আমি জিজ্ঞেস করছি জাস্ট নর্মালি যে এক্স আর ওয়াই এই দুটো অ্যাক্সিসের সঙ্গে লম্বভাবে কোন অ্যাক্সিসটা থাকে? জেড অ্যাক্সিস। এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড। কি বলছিলেন? মানে ওই আর কি, জেড অ্যাক্সিস তো পুরোটাই। ভালো, তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে লম্বভাবে থাকে জেড অ্যাক্সিস। কেন আমাদের লম্বটা কেন দরকার দেখা যাক। তো যেহেতু আই ক্যাপটা হচ্ছে এক্সের দিকে ও জে ক্যাপটা হচ্ছে ওয়াই এর দিকে, তাই ওদের মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি ইন্টু, কিন্তু ফর্মুলা এখনো শেষ হয়নি, এখানে একটা এন ক্যাপ মাল্টিপ্লাই করতে হয়। তো আচ্ছা, এন ক্যাপটা আমি তোমাদের কি বলেছিলাম? এন ক্যাপ হচ্ছে একটা এমন ভেক্টর যেটা একক ভেক্টর অবশ্যই, যে প্লেনে মানে যে তলে এ ভেক্টর এবং বি ভেক্টরকে রেখেছো তার সঙ্গে লম্বভাবে থাকবে।
কথা হচ্ছে যে এ ভেক্টর আর বি ভেক্টর বলতে এখানে কি রয়েছে, একটা রয়েছে আই ক্যাপ আর একটা রয়েছে জে ক্যাপ। তো আমি এখান দিয়ে ছবিটাকে আঁকছি, এই হচ্ছে আই ক্যাপ আর এই হচ্ছে জে ক্যাপ। এবার আমাদেরকে কি বলেছে, জে ক্রস আই না আই ক্রস জে? আমাদের বলেছে আই ক্রস জে, তার মানে এই আইটাকে ঘুরিয়ে জে এর দিকে নিয়ে যেতে হবে, তাই তো? স্ক্রুড্রাইভারটাকে আমি তোমাদের কি বলেছিলাম, সবসময় লম্বভাবে বসাতে। তো স্ক্রুড্রাইভারটা কিভাবে বসবে, স্ক্রুড্রাইভারটা এরম ভাবে বসেছে, লাইক দিস, এরম ভাবে বসেছে, ঠিক তো? এবার স্ক্রুড্রাইভারটা কিরম ভাবে ঘুরছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে স্ক্রুড্রাইভারটা উপর দিকে উঠবে না নিচের দিকে নামবে? উপর দিকে উঠবে। তাহলে এই বিদীপ্তা, তাহলে এই যে স্ক্রুড্রাইভারটা উপর দিকে উঠছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে ঘোরাতে, এটা কোন অ্যাক্সিসের দিকে উঠছে গো? এটা y অ্যাক্সিস। মেরে ফেলে দেবো। আই ক্যাপটা এক্স অ্যাক্সিসের দিকে, জে ক্যাপটা ওয়াই অ্যাক্সিসের দিকে, উপর দিকে কে আছে? ও z অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিসের দিকে যখন উঠছে, এই মেয়ে জেড অ্যাক্সিসের দিকে যখন উঠছে, জেড অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? k ক্যাপ। কে ক্যাপ। তাহলে কি এখানে এন ক্যাপ লিখবো নাকি নরমালি কে ক্যাপ লিখে দেবো? k ক্যাপ। উষশ্রী বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে কে ক্যাপ লিখবো। আচ্ছা, মড অফ আই ক্যাপ 1 হয়ে যাবে, মড অফ জে ক্যাপ 1 হয়ে যাবে, সাইন 91 হয়ে যাবে। তাহলে শুধু কি পড়ে থাকবে? কে ক্যাপ। তার মানে স্যার আমরা আই ক্যাপ আর জে ক্যাপের ক্রস প্রোডাক্ট করে কে ক্যাপ পাই। নেক্সট, তোমাদের যদি কেউ বলে জে ক্যাপ ক্রস কে ক্যাপ করতে, জে ক্রস কে, বাবারে কি কনফিডেন্স, মড অফ জে ইন্টু, আরে সে তো কিন্তু, আচ্ছা বেশ, মড অফ জে ইন্টু মড অফ কে। এবার তোমাদের যদি কেউ বলে এটা বোঝাতে যে কেন আই ক্যাপ হবে, সেটা বোঝাও। জে ক্যাপ মানে ওটা কোন অ্যাক্সিসের দিকে হচ্ছে? ওয়াই অ্যাক্সিসের দিকে। তো আমি এই দিকটায় ওয়াই অ্যাক্সিসের দিকে জে ক্যাপটাকে দিলাম। আর কে ক্যাপটা কোন দিকটায় রয়েছে বলো তো? জেড অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিস যেমন সোজা উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে এখন যদি আমরা ভালো করে বুঝো, তোমরা কেউ মনিটরে, কেউ হয়তো মোবাইলে, কেউ হয়তো ল্যাপটপে, আমরা যেমন মনিটরে দেখতে পাচ্ছি। তো আমি যদি এখন স্ক্রুড্রাইভারটাকে বসাই, তো ঠিক মনিটরের সঙ্গে পারপেন্ডিকুলারলি বসাবো। তো এটা কোন অ্যাক্সিস বরাবর বসাচ্ছি, তার মানে আমরা এইখানে যদি স্ক্রুড্রাইভারটাকে বসাই তাহলে কোন অ্যাক্সিস বরাবর বসাচ্ছি? আরে অ্যাক্সিস, এটা কোন অ্যাক্সিস বরাবর বসানো হচ্ছে? এক্স অ্যাক্সিস বরাবর আমরা বসাচ্ছি। এবার আমাদেরকে বলেছে জে ক্রস কে করতে, তার মানে এইভাবে ঘোরাবো আমরা স্ক্রুড্রাইভারটাকে। তো অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাই, উষশ্রী অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা ঘোরাই এরম ভাবে স্ক্রুড্রাইভারটাকে, তাহলে এটা কোন দিক বরাবর স্ক্রুড্রাইভারটা যাবে? এক্স অ্যাক্সিসের মানে ধরো তুমি মোবাইলে পড়ছো, তো মোবাইলের স্ক্রিনের ভিতর দিকে ঢুকবে না মোবাইলের স্ক্রিনের বাইরের দিকে বেরোবে? বাইরের দিকে। বাইরের দিকে। তো বাইরের দিকে যদি বেরোয়, ওটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন হচ্ছে না নেগেটিভ ডিরেকশন হচ্ছে? বাইরের দিকে নেগেটিভ। এই ভিতর দিকে নেগেটিভ, পজিটিভ, বাইরের দিকে পজিটিভ। তো আই ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস আই ক্যাপ। তাহলে এখানটায় শুধু লিখবো সাইন 9। আচ্ছা, সাইন 90 কেন লিখছি? কারণ জে আর কে এর মধ্যে মধ্যবর্তী কোণ 90। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো? আই ক্যাপ। তাহলে মড অফ জে 1, মড অফ কে 1, সাইন 91, আই ক্যাপ হচ্ছে, এটা হচ্ছে শুধু আই ক্যাপ পড়ে থাকছে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কে ক্রস কি করবো এবারে? আই। তাহলে কে হচ্ছে জেড অ্যাক্সিসের দিকে, আই হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, এদের মধ্যবর্তী কোণ আবারও 90 ডিগ্রি। তাহলে এবার যদি আমি স্ক্রুড্রাইভার, বিদিকটা বলবে স্ক্রুড্রাইভারটা যদি আমি বসাই কোন অ্যাক্সিস বরাবর বসাবো? y অ্যাক্সিস। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস। এবার আমাদের কে ক্রস আই বলেছে, এদিকটায় আই এদিকটায় কে, আমাদেরকে এইভাবে ঘোরাতে হবে কে ক্রস আই। তাহলে স্ক্রুড্রাইভারটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, স্ক্রুড্রাইভারটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, ওটার মুভমেন্টটা কোন দিকে হবে? ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিক না পজিটিভ দিক? পজিটিভ দিকে। ইয়া, মানে এই দিকটায় চলে আসবে পজিটিভ দিকটা। তাহলে আমরা কোন ইউনিট ভেক্টরকে দিয়ে ওটা বোঝাবো? j ক্যাপ। জে ক্যাপ। তাহলে ফাইনালি এটা পড়ে থাকবে হচ্ছে শুধু জে ক্যাপ, কারণ মড অফ কে 1, মড অফ আই 1, সাইন 91, জে ক্যাপ পড়ে থাকছে। দ্যাটস ইট। বুঝছে? এবার ধরো তোমাদেরকে করতে বলছি কাজটা, জে ক্রস আই করে দাও, প্রত্যেকে করবে, যার আগে হয়ে যাবে বলবে জে ক্রস আই। ফার্স্ট জে ক্রস আই। উপাসনা বুঝতে পারছো? হ্যাঁ স্যার পারছি। ওকে, জে ক্রস আই। কি করে বোঝাও? ভেরি গুড। সো ভালো করে দেখবে সবাই। দেখো, আঁকাটা আঁকতে হবে না, কোনো ব্যাপার না। না না, পরে বোঝাতে বললে বুঝতে পারবে তো, সেটা বলো, তাহলেই হবে। না না, দরকার নেই আঁকার, এগুলো কেউ আঁকে নাকি? তো এদিকে হচ্ছে জে ক্যাপ, এদিকে হচ্ছে আই ক্যাপ।
এবার আমাকে বলা হচ্ছে জে ক্রস আই, তার মানে জেটাকে আয়ের দিয়ে ঘোরাচ্ছি। আচ্ছা, কে বলবে? উষশ্রী বলবে। তো আমি যদি স্ক্রুড্রাইভারটাকে এখন রাখি, তাহলে কোন অ্যাক্সিস বরাবর স্ক্রুড্রাইভারটাকে রাখা হবে? আরেকবার বলুন স্যার। সো জে ক্যাপটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আর আই ক্যাপটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। যদি স্ক্রুড্রাইভারটাকে আমি রাখি কোন অ্যাক্সিস বরাবর রাখবো? এক্স অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিসের দিকেই তো আই ক্যাপ আর ওয়াই অ্যাক্সিসের দিকে জে ক্যাপ, তাহলে কোন অ্যাক্সিসটা বাদ রইলো আর? জেড অ্যাক্সিস। তাহলে জেড অ্যাক্সিস হ্যাঁ, বরাবর কে স্ক্রুড্রাইভার। ক্যাপ। হ্যাঁ তো এই স্ক্রুড্রাইভারটাকে এইভাবে বসাবো সোজা করে, লাইক দিস। তার মানে এটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে, তাহলে কে ক্যাপ হবে। তো ওয়েল, মড অফ জে ক্যাপ ইন্টু মড অফ আই ক্যাপ সাইন 90 তো হবেই, কারণ ওয়াই আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেল 90। এবার আমরা এখানে কি বসাবো? কে ক্যাপ বসাবো, তাই তো? কেন মাইনাস কে ক্যাপ? কারণ 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 স্ক্রুড্রাইভারটাকে আমাদের ক্লকওয়াইজ ঘোরাতে হচ্ছে। ক্লকওয়াইজ ঘোরালে স্ক্রুড্রাইভারটা নিচের দিকে নামছে। নিচের দিকে কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন। জেড অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন বোঝাতে আমরা মাইনাস কে ক্যাপ ইউজ করি। তাহলে এগুলো সব 1 হয়ে যাবে, পড়ে থাকবে মাইনাস কে ক্যাপ। তাহলে একটা জিনিস আমরা এরপরে আর করবো না, একবারে বলে দিচ্ছি। তার মানে স্যার, যখন আমরা আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলাম তখন এলো শুধু কে ক্যাপ, কিন্তু যখন জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলাম, যখন উল্টে দিলাম, আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কে আসছে, আর জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে মাইনাস কে ক্যাপ আসছে। তাহলে আমি যদি তোমাদেরকে একবারে জিজ্ঞেস করি এটা, যে কে ক্রস জে, কে ক্যাপ ক্রস জে ক্যাপ, মাইনাস আই ক্যাপ হবে, কারণ মাইনাস আই ক্যাপ। আচ্ছা, তারপরে যদি জিজ্ঞেস করি আই ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে কি হবে? মাইনাস জে ক্যাপ। মাইনাস জে ক্যাপ। কারণ কে ক্যাপ ক্রস আই ক্যাপ করে আমাদের জে ক্যাপ এসেছিল, তাহলে আই ক্যাপ ক্রস কে ক্যাপ করে মাইনাস জে ক্যাপ হবে। নোট নোট। তো এবার ব্যাপার হচ্ছে এগুলো থাক পাশ দিয়ে। সো যেটা বলছিলাম, ধরো তোমাদেরকে বললাম যে এই যে মেথডটা আই ক্যাপ ক্রস জে ক্যাপ, যদি জিজ্ঞেস করি হয়তো তোমাদের মাথা থেকে বেরিয়ে আসবে যেটা কে ক্যাপ। কিন্তু যদি আমি র্যান্ডামলি একদিনকে তোমাদেরকে জিজ্ঞেস করি এই বলো তো যে কে ক্যাপ ক্রস জে ক্যাপ কী হবে, তোমাদের কিন্তু একটু হলেও ভাবতে হবে, রাইট? তারপর তোমরা ক্যালকুলেশনের ভিতরে ঢুকবে, মাথায় মাথায় ছবিটা আঁকবে যে কে ক্যাপ কোন দিকে, জে ক্যাপ কোন দিকে। সো আমি যেটা চাইছি, আমাদের এই প্রসেসটা খুব ফাস্ট করতে হবে। সো ইজ দেয়ার এনি ওয়ে টু রিমেম্বার, যাতে আমরা একবারে বলে দিতে পারি যে ও আচ্ছা, কে ক্যাপ প্লাস জে ক্যাপ এটা তো আমাদের হয়ে যাবে মাইনাস আই ক্যাপ। কিন্তু কি করে এটা সম্ভব, তার জন্য একটা ছোট্ট ট্রিক আছে, এটাকে মনে রাখবে। এইখানটায় আমি রাখছি আই ক্যাপ, এখানটায় আমি রাখছি জে ক্যাপ, আর এখানটায় আমি রাখছি কে ক্যাপ। নোট করো, আই, জে আর কে। এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম। অ্যারোগুলো অবশ্যই দেবে, অ্যারোগুলো না দিলে ভুল হয়ে যাবে। ইয়েস ইয়েস ইয়েস। তো এই অ্যারোটা কি রিপ্রেজেন্ট করছে? এই অ্যারোটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে পজিটিভ ডিরেকশন, আর কিচ্ছু না। অ্যারোটা মানে হচ্ছে পজিটিভ ডিরেকশন, প্লাসটা লিখতে হবে না। ধরো তোমাদেরকে কেউ জিজ্ঞেস করলো যে এই বল আই ক্যাপ ক্রস জে ক্যাপ কি হবে, তো দেখো অ্যাকর্ডিং টু দিস ফিগার আই থেকে জে এটা কিরমভাবে যাচ্ছে, ঠিক অ্যারোটা যেভাবে বলে দিচ্ছি ওইভাবেই আমরা গেলাম আই থেকে জে এর দিকে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তো এই দুটো বাদে যাদের মধ্যে তোমরা ক্রস প্রোডাক্টটা করছো তাদের বাদে আর কে পড়ে রইলো? কে ক্যাপ। সো দ্য অ্যান্সার উইল বি কে ক্যাপ। উপাসনা বুঝতে পেরেছো কি বললাম? আবার বুঝবে দিকটায়, জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তার মানে জে থেকে আই এর দিকে যেতে হবে। অ্যারোটা দিয়েছে এইদিকে, কিন্তু আমরা যাচ্ছি এবারে উল্টো দিকে, তার মানে কি হবে? একটা নেগেটিভ সাইন দিতে হবে আমাদের, কারণ উল্টো দিকে যাচ্ছি। জে আর আই বাদে আর কে পড়ে রইলো? কে ক্যাপ, তাই মাইনাস কে ক্যাপ। উষশ্রী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট, যদি বলি জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তো জে ক্যাপ ক্রস কে ক্যাপ হচ্ছে পজিটিভ ডিরেকশন, তাই তো? তাহলে মাইনাস দেওয়ার কোনো দরকার নেই। জে আর কে বাদে আর কি পড়ে রইলো? আই ক্যাপ। আর যদি কেউ বলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ করতে, তার মানে আমরা উল্টো দিকে ফিরছি কে থেকে জে এর দিকে, তাহলে মাইনাস হবে সামনে একটা, আর আরেকটা ভেক্টর পড়ে রয়েছে আই ক্যাপ। তারপর যদি কেউ বলে যে কে ক্যাপ ক্রস আই ক্যাপ করতে,
তো কে থেকে আই, দেখো আমরা রোটেশনের দিকেই যাচ্ছি, তাহলে প্লাসই হবে। আর পরে থাকবে জে ক্যাপ। আর যদি কেউ বলে যে আই ক্যাপ ক্রস কে ক্যাপ করতে, তো আমরা আই থেকে কে উল্টো দিকে আই থেকে কে আমরা উল্টো দিকে ফিরছি, তার মানে নেগেটিভ ডিরেকশন, সঙ্গে হয়ে যাবে জে ক্যাপ। বিদিতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। নোট। বুঝে দিলাম, হ্যাঁ। আচ্ছা, খুব বাচ্চা বাচ্চা একটা কোশ্চেন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। ধরো তোমাদেরকে কেউ বললো কোনোদিন যে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই এ ভেক্টরের দিকে একক ভেক্টর বার করার ফর্মুলাটা কি? এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, তো এরকম যদি আরেকটা ভেক্টর আমি তোমাকে বলি এক্স ভেক্টরের দিকে একক ভেক্টরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করবো? এক্স ক্যাপ। তো এক্স ক্যাপ ইকুয়ালস টু কি হবে? এক্স ভেক্টর বাই মড অফ এক্স ভেক্টর। আচ্ছা, ধরো তোমাদেরকে আমি বললাম যে একটা ভেক্টর আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মানে এটা কি দুখানা ভেক্টরের সমষ্টি? তো দুখানা ভেক্টরের সমষ্টি করে তো আমরা একটা ভেক্টরই পাবো। তো তোমাদের যদি আমি বলি যে এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই যে ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টরটার দিকের একক ভেক্টরটা বার করো। হ্যাঁ হ্যাঁ, কি হবে? না, এটা তো পুরো একটা, তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, এটাকে একটা ভেক্টর ধরে নিতে পারো, লাইক সি ভেক্টর, ঠিক আছে? করার পরে তোমরা মড অফ সিটাও বার করবে, তারপরে সি ক্যাপ ইকুয়ালস টু কি হবে? সি ভেক্টর বাই মড অফ সি ভেক্টর। বুঝতে পারলাম আমি কি বলতে চাইছি? আচ্ছা, এটা কোশ্চেন নোট করো। হ্যাঁ অবশ্যই, তো একটা কোশ্চেন নোট করো, আমি বলছি। দেখো, দুটি ভেক্টর এ ও বি, ক্যাপিটাল দুটি ভেক্টর এ ও বি যথাক্রমে ভেক্টর দুটো দিয়ে রেখেছে। ওরা কিরকম দিয়েছে? এ ভেক্টরটা দিয়েছে এরকম 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, নো 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। আরেকটা ভেক্টর দিয়েছে বি ভেক্টর, কি বলেছে ওটা? 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। হ্যাঁ, দুটোই 5। প্রথমটা হচ্ছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, তারপরেরটা বলেছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। দিয়ে ওরা বলছে, কোশ্চেন দাঁড়ি দিয়ে বলছে এ প্লাস বি ও এ মাইনাস বি বরাবর ঐকিক ভেক্টর দুটি, ঐকিক মানে একক ভেক্টর দুটি নির্ণয় করো। বরাবর একক ভেক্টর দুটি নির্ণয় করো। তো অনেকে না এই কোশ্চেনে কনফিউজড হয়ে যায়। আমার বক্তব্য হচ্ছে, তোমাদেরকে যদি আমি একটা ভেক্টর দিতাম, ধরো বললাম এক্স ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, দিয়ে ধরো তোমাদেরকে বললাম যে এর এই এক্স ভেক্টর বরাবর একক ভেক্টরটা বার করতে, তখন কি তোমরা কনফিউজ হতে? এটা তো সোজা, এইমাত্র তোমরা ফর্মুলা বললে যে এক্স ভেক্টর বাই মড অফ এক্স ভেক্টর, শুধু এর মডটা বার করে নিত। কি করে করতে হতো? রুট ওভার করে। তো তোমাদেরকে যদি এটাও জিজ্ঞেস করা হয় যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বরাবর একক ভেক্টরটা বার করতে, তো এটাই বা কঠিন কি ধরে নেবো? সি ধরে নেবো। এটাকে সি ধরবো, এটাকে ডি ধরে নেবো। আচ্ছা, না ধরে কি করা সম্ভব নয়?
নিশ্চয়ই সমকক্ষ। আমরা কি করতে পারি, সি আমি অ্যান্সার করাচ্ছি, আমি একটা করছি, পরেরটা তোমরা করে দেবে। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি হবে? 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস বি ভেক্টর হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এই দুটো অ্যাড করে দেবো। তো 5i ক্যাপ অ্যাড হয়ে গিয়ে হয়ে যাবে 10i ক্যাপ, 3j ক্যাপ প্লাস 2j ক্যাপ অ্যাড হয়ে গিয়ে হয়ে যাবে 5j ক্যাপ, আর মাইনাস 4k ক্যাপ প্লাস 4k ক্যাপ কেটে যাবে, তাহলে ওটা আর থাকছে না। তাহলে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা এলো কি? এলো হচ্ছে 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এবার অ্যাকচুয়ালি আমি এক্ষেত্রে যেটা করতাম, আমি এটাকে একটা ভেক্টর ধরে নিতাম, লাইক সি ভেক্টর ধরে নিতাম এটাকে, ঠিক আছে? কিন্তু আমার বক্তব্য না ধরে করলেই বা কী যায় আসে, আমি ধরে নিলাম একটা ভেক্টর হচ্ছে এন ক্যাপ, যেটা কোন দিকে, সেটা হচ্ছে এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর বরাবর একক ভেক্টর। এ ভেক্টর এন ক্যাপ ধরতেই পারি তো। একক ভেক্টরের ফর্মুলা কি হয়? ভেক্টরটা ডিভাইডেড বাই ওর মানটা। তো ভেক্টরটা কত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর ওর মানকে আমরা কী দিয়ে নির্দেশ করবো? মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এটার মান তো এসছে 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ ডিভাইডেড বাই, আর মানটা কত হবে? √10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। উষশ্রী, বিদীপ্তা, উপাসনা বুঝতে পেরেছো কিনা বলো? স্যার আরেকবার বোঝান। কেন? কোন জায়গাটা বোঝাতে হবে? পুরোটা। হ্যাঁ, আচ্ছা ধরো আমি তোমাদেরকে বলতাম, দেখবে কনফিউশন হবে না এক্ষুনি। কেন এটাতে লোকের আটকে আমি বুঝে পাইনি। আমি যদি তোমাদেরকে বলতাম যে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে তো একটা ভেক্টরই এসছে ফাইনালি, এটা তো একটা ভেক্টর এসছে, তো আমি যদি এটাকে একটা সি ভেক্টর ধরে নিই তাহলে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে সি ভেক্টরটা আমাদের কি এলো? 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ। বিদীপ্তা, সি ক্যাপ ইকুয়ালস টু কি হবে? ফর্মুলা কি? A vector plus B vector. সি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ সি ভেক্টর। ও আচ্ছা, তো হ্যাঁ সি ভেক্টরটা কি? 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ ডিভাইডেড বাই হ্যাঁ। মড অফ সিটা কি করে বেরোবে? √10 স্কোয়ার 10 প্লাস, square plus 5 square. একটু আগে তো আমি এটাই করেছিলাম, শুধু তখন সি ভেক্টর নামটা আর দিইনি। এ ও। ভেক্টর প্লাস বি ভেক্টরটা কিন্তু আমি সি ভেক্টর বলছি এখন, আর এটার মডটাকে আমি মড অফ সি ভেক্টর বলছি। উষশ্রী বুঝতে পেরেছো? হ্যাঁ উপাসনা কি ক্লাসে আছো? হ্যাঁ স্যার। রেসপন্স করবে। ওকে, তো আমি সি ক্যাপ ধরছি না, আমি ওই এ ভেক্টর বি ভেক্টর ধরে লিখবো, কারণ কি দরকার আছে ধরা? আমি ধরবো না সি ভেক্টর, আমি নর্মালি এ ভেক্টর বি ভেক্টর ধরেই করবো। তো আমি লিখে দিচ্ছি এটাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই, দেখো এখন সেখানে সোজা কঠিনের ব্যাপার নেই, এটাও একই তো ব্যাপার, বাট একই তো, আবার সময় কি? যাকে মানটা কত আসছে বলো রুট করে? একশো পঁচিশে তো রুট হয় না, ওটা হবে হচ্ছে 5√5। ঐশী এত পরে কেন? স্যার আমি তো এখানে ঘুরতে এসেছি, নেট কানেকশন ভালো আসছিল না তো। ও তুমি তো এখানে নেই, আচ্ছা। হ্যাঁ। সো তাহলে আমাদের √125 মানে হচ্ছে 5√5, যাক করে ফেলো। আচ্ছা এবার এটা তো গেলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর বরাবর একক ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বরাবরটা বার করো। 5√5 √125 কত হবে? √125 মানে হচ্ছে বেসিক্যালি 25 ইন্টু 5, তো 5টা তো ভিতরে পড়ে থাকবে, 25টা বাইরে বেরিয়ে আসবে 5√5 হয়। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বরাবর একক ভেক্টরটা বার করো, এটা তোমরা করো ফার্স্ট।
এটা এসছে এইচএস 2006 এই কোশ্চেনটা এসছে। আগেরটা নোট করা হয়েছে, মুছে দিলাম তাহলে। সো তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা কি আসবে? 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ মাইনাস 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। 5 কেটে যাবে, 3j ক্যাপ এটা মাইনাস হয়ে যাবে। তো যদি ব্র্যাকেটটা ওঠে তাহলে কি হবে? 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ব্র্যাকেট উঠলে এটা মাইনাস 2j ক্যাপ, এটা মাইনাস 4k ক্যাপ। তো 3j ক্যাপ মাইনাস 2j ক্যাপ মানে হচ্ছে শুধু j ক্যাপ, আর মাইনাস 4k মানে মাইনাস 8k ক্যাপ। এটা হচ্ছে আমাদের a ভেক্টর মাইনাস b ভেক্টর। তো তাহলে আমাদের যদি জিজ্ঞেস করে যে a ভেক্টর মাইনাস b ভেক্টর বরাবর একক ভেক্টরটা কি হবে, আমি ধরো ওটাকে নাম দিচ্ছি m ক্যাপ দিলাম। এই মেয়ে কি নাম? উষশ্রী, বলো তো কি হবে ফর্মুলাটা? a vector minus b vector by mod of a vector minus mod of b vector. হ্যাঁ, mod of a vector minus b vector। mod of a vector minus b vector আবার কি? মানে a vector minus b vector করে পুরোটার mod। আচ্ছা, এটা রুট করে কি আসবে? j ক্যাপ মাইনাস 8 ক্যাপ করে। তো এটা হবে 1 স্কয়ার প্লাস -8 তার হোল স্কয়ার। সেটা হবে j ক্যাপ মাইনাস 8k ক্যাপ বাই রুট ওভার 1 প্লাস 64 মানে কত হয়ে যাবে? 65। নোট। নেক্সট কোশ্চেন। লেখো এ ও ভেক্টর দিইনি কিন্তু, হ্যাঁ, এ ও বি এর স্থানাঙ্ক, এ ও বি এর স্থানাঙ্ক যথাক্রমে, এ ও বি এর স্থানাঙ্ক যথাক্রমে -1, 5, 7 এবং 3, -2, 3, 2, -5। এবি ভেক্টর নির্ণয় করো। এবি ভেক্টর নির্ণয় করো। এই এবি ভেক্টর মানে কি বলো তো? এ মানে ব্যাপারটা হচ্ছে না কি, নো আরে ওটা হচ্ছে এই জিনিস তুমি যেটা বলছো ওটা আলাদা। এবি ভেক্টর মানে হচ্ছে, দেখো এটা ধরে নাও তোমাদের এ পয়েন্টটা আর এটা তোমাদের বি পয়েন্টটা। তো এই এ আর বি এর মধ্যবর্তী যে সরলরেখাটা বা যে ভেক্টরটা, পাতি কথা যদি তোমাকে বলি যে এ ভেক্টর থেকে বি ভেক্টর, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যখন তুমি যাচ্ছ, কিছুটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছো তো, এবং কিছুটা নির্দিষ্ট দিক বরাবর যাচ্ছ, তো সেটাকে একটা ভেক্টর দিয়ে নির্দেশ করতে পারি তো আমরা, সেই ভেক্টরটা বার করতে বলেছে। চ্যাপ্টারে একদম প্রথমে তোমরা মনে করো তোমাদেরকে আমি দু রকমের ভেক্টর পড়েছিলাম, একটা ছিল সরণ ভেক্টর, একটা ছিল হচ্ছে অবস্থান ভেক্টর। এতদিন পর্যন্ত তোমরা যে ভেক্টরগুলোকে নিয়ে কাজ করে এসছো সেগুলো হচ্ছে অবস্থান ভেক্টর। আজকে প্রথম তোমরা সরণ ভেক্টর নিয়ে কাজ করবে, বুঝতে পারলে? করো। এই এবি ভেক্টরের মানটা তোমাদের বার করতে হবে। বুঝিয়ে দিই কি করে বার করতে হবে, শুনে রাখো। তো এর পয়েন্টটা হচ্ছে -1, 5, 7 আর বিটা হচ্ছে 3, 2, -5। ওয়েল, সবার আগেই তোমাদের যেটা মাথায় রাখতে হবে
সেটা হচ্ছে যে কোন দিক থেকে কোন দিকে গেছে, এ থেকে বি এর দিকে না বি থেকে এর দিকে। দেখো আমি অ্যারোটা এদিকে মেরেছি, ওয়েল আমি এতটা কনফিডেন্ট কি করে হলাম যে এদিক থেকে এদিকে গেছে? এদিকেও তো ফিরতে পারতো, এ বি দেওয়া আছে মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে। যদি বি এ বলতো তাহলে বুঝতাম বি থেকে এর দিকে আসছে, এ বি মানে হচ্ছে এ থেকে বি এর দিকে গেছে। তো এ বি ভেক্টরটা কি হবে অলওয়েজ, আচ্ছা অলওয়েজ মনে রাখবে যখনই কোনো পার্থক্য বা কোনো দূরত্ব আমরা বার করি সবসময় সেটা হবে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে অন্তিম মাইনাস প্রাথমিক। আজকে কোথায় দাঁড়িয়ে আছি আর গতকাল কোথায় দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? তো আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি 3 2 -5-এ, আগের দিন ছিলাম -1 5 7-এ। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি যখনই ভেক্টরে রিপ্রেজেন্ট করব ওখানে তিনটে দিক হবে, একটা আই ক্যাপ, একটা জে ক্যাপ, একটা কে ক্যাপ। তো আই ক্যাপটা কার জন্য? এক্স অ্যাক্সিসের জন্য। তার মানে আমাদের বার করতে হবে যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কত পা গেছি। আমরা এক্স অ্যাক্সিস বরাবর কোথায় দাঁড়িয়েছিলাম -1-এ, এখন কোথায় দাঁড়িয়ে আছি 3-তে। তাহলে কত দূর এসেছি আমরা? নো নো নো, -1, আমি যদি 1 থেকে 3 বলতাম তাহলে 2 পা হতো। তাহলে এটা হবে হচ্ছে 3 মাইনাস অফ -1, তাই না? মানে 4 পা এসেছি, ঠিক আছে? 3 মাইনাস অফ -1 ইন্টু আই ক্যাপ, এর মানেটা কি? এক্স অ্যাক্সিসের দিকে আমি 4 পা গেছি পাতি কথায়। তারপরে ওয়াই অ্যাক্সিস, এখন দাঁড়িয়ে আছি 2-তে, আগে ছিলাম 5-এ, তাহলে কি হবে এটা? 2 মাইনাস 5 জে ক্যাপ প্লাস জেড অ্যাক্সিস, এখন কোথায় দাঁড়িয়ে আছি -5, আগে কোথায় ছিলাম 7, তাহলে এটা হবে হচ্ছে -5 -7 ইন্টু কে ক্যাপ। প্রত্যেকে বলো বুঝতে পারলে কিনা? এই বিদিপ্তা, উষশ্রী, ঐশী, উপাসনা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার আগে বি এর মানগুলো বসবে? ওয়েল হ্যাঁ, ভালো কথা জিজ্ঞেস করেছে। বললাম না অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি আমরা, তো এ থেকে বিতে গেছি না, তাহলে বিটা হচ্ছে আমাদের ফাইনাল, তাই বি এর মানগুলো আগে, এর মানগুলো পরে। আচ্ছা আকাঙ্ক্ষা, যদি বি থেকে এতে যেতাম তাহলে এরটা আগে বসতে হবে, হ্যাঁ। তাহলে এটা আমাদের কি আসবে 3 মাইনাস অফ -1 মানে হচ্ছে 3 + 1, তাহলে এটা হয়ে যাবে 4 আই ক্যাপ -3 জে ক্যাপ -12 কে ক্যাপ। নোট করো। স্যার এ থেকে বি তে গেছে বলে বি এর মানটা আগে বসেছে, যদি বি থেকে এ তে আসতো তাহলে এর মানটা আগে বসতো। ইয়েস, কারণ তখন এটা হয়ে যেত ফাইনাল, তাই তো? চলো তোমরা বি এ ভেক্টর বার করো, তো তোমরা বি এ ভেক্টরটাও বার করো, করো ফার্স্ট। আচ্ছা তাহলে বি এ ভেক্টরটা আমাদের হবে হচ্ছে বার করো কোথায় ভুল হয়েছে, দেখাবেন ওকে। স্যার বলো। বলছি চিহ্নগুলো শুধু উল্টে যাচ্ছে, আর কিছু হচ্ছে না। চিহ্ন উল্টে যাচ্ছে, দেখা যাক। হুম তাই এই সব চিহ্ন উল্টে গেছে তো, এই সব কটাই উল্টে গেছে। আচ্ছা, তো কি হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, ফাইনালি হচ্ছে -1, মানে ধরে নিচ্ছি যদি আমি বি থেকে এতে যাই, তাহলে আগে ছিলাম 3-তে, এখন চলে এসেছি -1-এ, তাহলে কি হবে -1, 3 ইন্টু আই ক্যাপ প্লাস, এখন আছি 5-এ, আগে ছিলাম 2-তে, তাহলে হবে 5 - 2 ইন্টু জে ক্যাপ প্লাস, এখন আছি 7-এ, আগে ছিলাম -5-এ, তাহলে হবে 7 মাইনাস অফ -5 মানে +5 ইন্টু কে ক্যাপ। তাহলে আমার আসছে হচ্ছে -4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ। আচ্ছা, একটা কথা খুব ভালো বললো যে চিহ্নগুলো উল্টে যাচ্ছে। তো আমি যদি এইখানটা এরকম করি, এ বি ভেক্টর যেটা আমার এসছে 4 আই ক্যাপ -3 জে ক্যাপ -12 কে ক্যাপ, আমি যদি এখান থেকে একটা -1 কমন নিই, তো এ বি ভেক্টর থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ভিতরে -4 আই ক্যাপ
প্লাস 3 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ, তাই তো? এটা বি এ ভেক্টরটা হয়ে গেল, তাই তো? তাহলে এটা আসছে এবি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ বি এ ভেক্টর। নোট হয়ে গেছে? আচ্ছা, নেক্সট আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, হেডিং দাও। ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট নিয়ে অনেক কিছু হয়েছে, আজকে ইম্পর্টেন্ট টপিক হেডিং দাও আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ আজকেই করার কথা ছিল, কিন্তু এরকম অনলাইনে সম্ভব না, যে প্রজেক্টের মোশন। হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ পরের সপ্তাহ মানে সোমবারই শেষ হবে, সোমবারই শেষ হবে। হ্যাঁ অনেকদিন টাইম পাচ্ছ। আপেক্ষিক বেগ ইংলিশে বলা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তোমরা কি আপেক্ষিক বেগ কথাটা আগে শুনেছো কোথাও? ডেফিনেটলি আপেক্ষিক বেগ তোমরা শুনেছো, তোমাদের যখন ক্লাস 8-এ প্রথম ট্রেনের অঙ্ক এসেছিল, ঠিক আছে? তো তোমাদেরকে ধরো বলা হলো যে এই একটা ট্রেন আর এই আরেকটা ট্রেন, দুখানা ট্রেন, একটার গতিবেগ ধরে নাও ঘন্টায় 120 কিলোমিটার পার আওয়ার, আরেকটার স্পিড ধরে নাও 80 কিলোমিটার পার আওয়ার। তো দুটো একই দিকে একই সঙ্গে প্রায় যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদের ধরো কেউ একজন এই ট্রেনটায় বসে রয়েছে, আরেকজন এই ট্রেনটায় বসে রয়েছে, তোমাদের কি মনে হবে না যে আরে প্রায় আমরা সঙ্গে সঙ্গেই যাচ্ছি? মনে হবে তো? তার মানে দুটোর মধ্যে গতিবেগে কি খুব একটা পার্থক্য আছে? মনে হবে আরে কি আস্তে আস্তে যাচ্ছি আমরা। তার মানে যদি দুখানা ট্রেন একই দিকে যায়, সেক্ষেত্রে আচ্ছা আপেক্ষিকতার মানে জানো? আপেক্ষিকতার মানে কি? যেটা যেটা বাস্তবিক মান নয়, যেটা মনে হচ্ছে আমাদের, ঠিক আছে? ধরো বললাম এই মনে হচ্ছে বৃষ্টিটা খুব আস্তে পড়ছে, গেলাম ভিজে গেলাম, তো এই যে আস্তে পড়ছে মনে হচ্ছে আপেক্ষিক ব্যাপার। তো স্পিডটা এদিকে একটা যাচ্ছে 120, একটা যাচ্ছে 80, তাহলে দুটোর বেগের মধ্যে পার্থক্য কত? 40 কিলোমিটার পার আওয়ার। তো ওটা হচ্ছে আপেক্ষিক বেগ। তার মানে যখন দুটো বস্তু একই দিকে গতিশীল থাকে, তখন ওদের মধ্যে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আচ্ছা, এবার যদি এরকম হয় কেস 2, একটা ট্রেন এদিকে যাচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার নিয়ে, আরেকটা ট্রেন উল্টো দিকে চলে যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার নিয়ে, মনে হয় হুশ করে বেরিয়ে গেল, দেখতেই পেলাম না, তাহলে তখন কি মনে হয়? গতিবেগটা আরও বেশি, তখন আমাদের যোগ করতে হয়, তাই তো? তার মানে তোমাদের এইটুকু মনে রাখতে হবে যে আপেক্ষিকতার মনে হচ্ছে যেটা জাস্ট আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু সত্যিতে সেটা নয়, বাস্তবে সেটা নয়। যাই হোক, এটা আমাদের এই প্লাস মাইনাস ছোটোবেলায় আমাদেরকে করানো হয়েছে, ফলে আপেক্ষিক বেগ ব্যাপারটা আমাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু ভেক্টরের চ্যাপ্টারে এটা কেন আমাদের কাছে ফিরে এলো, তো দেখা যাক কেন ফিরে এলো। আমি তোমাদেরকে ধরো বললাম যে দুজন ব্যক্তি রয়েছে, পার্সন 1 আর পার্সন 2। এই একটা লোক, এই আরেকটা লোক। এবার দুজনেরই একটা গতিবেগ রয়েছে, এর গতিবেগ ধরে নাও ইউ আর এর গতিবেগ ধরে নাও ভি। কোনো একটা পয়েন্টে সাপোজ ধরে নাও প্রথম লোকটা এদিক বরাবর যাচ্ছে, গতিবেগটা কত? ইউ ভেক্টর দেবো, তাই তো? আর দ্বিতীয় লোকটা এদিকে যাচ্ছে, ভি ভেক্টর দেবো, ঠিক? এই ছবিটা আঁকো। আরে মানুষ সব থেকেও বলেনি, এইটাকে আঁকো শুদ্ধ।
হয়েছে তো? এবার আমি এখানে তোমাদেরকে দুটো কথা বলতে পারি। যদি তোমরা একই সঙ্গে ধরো দুজন লোক, তো ধরো তোমাদেরকে বললাম যে আমি এদিকে চলে গেলাম আর আমার বন্ধু এদিকটা চলে গেল, তাহলে আমার কি মনে হবে? আরে আমি যেদিকে যাচ্ছি ঠিক তার উল্টো দিকে চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমি যদি এদিকে যাই, আমার বন্ধু যদি এদিকে চলে যায়, তাহলে আমার মনে হবে আরে আমি এদিকে গেলাম, ও এদিকে লম্বভাবে ওদিকটায় চলে গেল। তার মানে প্রত্যেকেরই একজনের সাপেক্ষে আরেকজনের একটা দূরত্ব বা গতিবেগ থাকে। বুঝতে পারলাম কি বলছি? দুজন যদি আমরা একই সঙ্গে হাঁটি, তাহলে প্রত্যেকেরই একে অপরের সাপেক্ষে একটা গতি থাকবে। তো এইটা হচ্ছে কার গতি? এটা হচ্ছে প্রথম ব্যক্তির গতি। এটা কার গতি? এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির গতি। তাহলে আমরা বলতে পারি যে প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তির একটা গতি আছে, আবার দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষেও প্রথম ব্যক্তির একটা গতি আছে, ঠিক কি না? বেশ, তো তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই বার করে বলতে পারবি যে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে, মন দিয়ে শুনবে, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির গতিবেগ কত রে? ভালো করে শুনো, ল্যাঙ্গুয়েজটা এখান থেকে লিখছি আমি, এখন লিখো না, কারণ ছবিতে আমি মডিফাই করব। কি বললাম টার্মটা? দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে সাপেক্ষে প্রথম ব্যক্তির গতিবেগ। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, ধরো তোমরা একদিনকে, আজকেই করাবো এটা আমি, একদিনকে ধরো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো রাস্তায়, ঠিক আছে? তো বৃষ্টির মধ্যে তোমরা যদি দাঁড়িয়ে থাকো, দেখবে বৃষ্টির ফোঁটাগুলো ঠিক তোমাদের মাথায় সেরকমভাবে পড়ছে। কিন্তু যদি ওই বৃষ্টির মধ্যে খুব জোরে একটা সাইকেল নিয়ে এদিকে যাও না, তো মনে হবে বৃষ্টিটা এরমভাবে এসে তোমাদের মাথায় মারছে, তাই তো? এই যে বৃষ্টিটা এরমভাবে এসে তোমার মাথায় পড়ছে, সত্যি কি এইভাবেই পড়ছে বৃষ্টিটা? না তো, পড়ছে কিন্তু উপর থেকে। কিন্তু তুমি সামনের দিকে এগোচ্ছ, সেই জন্য তোমার মনে হচ্ছে বৃষ্টিটার আপাত গতিটা তোমার দিকে এরমভাবে মানে এরম বেঁকে আসছে। বুঝতে পারলে? সেরকম ভাবে এই যে কথাটা আমি লিখলাম যে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির গতিবেগ, এটা কি সত্যি ওর গতিবেগ? না, কারণ ওর অ্যাকচুয়াল গতিবেগ তো ইউ। প্রথম ব্যক্তির আসল গতিবেগ হচ্ছে ইউ, কিন্তু আমি বলছি দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির গতিবেগ। তার মানে কি, যেহেতু দ্বিতীয় ব্যক্তি এদিকটায় চলে যাচ্ছে, তাই মনে হচ্ছে প্রথম ব্যক্তির গতিবেগটা একটু অন্যরকম। যদি এই দ্বিতীয় ব্যক্তিটা এখানটায় চুপ করে দাঁড়িয়ে থাকতো, তাহলে ওর মনে হতো আরে যা, লোকটা আমাকে ছেড়ে এরকমভাবে চলে গেল। কিন্তু এই যে এখন এই ব্যক্তিটাও এদিকে চলতে আরম্ভ করেছে, তখন ওর মনে হবে কি, যা, লোকটা এরকম দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছো কি বলছি? তার মানে আমি যদি বলি যে দুটো লোক একসঙ্গে উল্টো দিকে হাঁটছে, উল্টো দিক মানে পুরোপুরি উল্টো নয়, মানে আলাদা দিকে হাঁটছে, তো একটা লোকের কিন্তু আরেকটা লোকের গতিটাকে একটু অন্যরকম মনে হবে। এটাকে আমরা আপেক্ষিক গতি বলছি। তবে কি লিখেছি আবারও বলছি, দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির গতিবেগ, সেটাকে আমি ধরো ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করলাম। যেহেতু এটা ভেক্টরের চ্যাপ্টার, তাই ডাব্লু হবে না, ডাব্লু ভেক্টর হবে, ঠিক আছে? আচ্ছা, কার গতিবেগ বার করছো? প্রথম ব্যক্তির গতিবেগ, তাই তো? তাই ওটাকে আগে লিখবে। কার সাপেক্ষে বার করছো? দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে। ওর গতিবেগ কত? ভি, তো মাইনাস দিয়ে লিখবে, মাইনাস ভি ভেক্টর। আবার বোঝাচ্ছি, যদি আমি এবার এটা জিজ্ঞেস করি তোমাদেরকে যে তাহলে প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত, এটা কি অ্যাকচুয়াল গতিবেগ না আপেক্ষিক গতিবেগ বার করছে? আপেক্ষিক গতিবেগ, কারণ প্রথম ব্যক্তির সাপেক্ষে বার করা হচ্ছে। তো সেটাকে ধরো আমি ডাব্লু ড্যাশ লিখলাম, ডাব্লু ড্যাশ ভেক্টর। বিদীপ্তা একটু আনমিউট করবে? হ্যাঁ স্যার বলুন। কার গতিবেগ বার করছো? দ্বিতীয় ব্যক্তির। তাহলে ওর গতিবেগটা আগে লিখবো, ভি ভেক্টর। কার সাপেক্ষে বার করছো? প্রথম ব্যক্তির। তাহলে মাইনাস দিয়ে ওরটাকে লিখবো। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে যখন প্রথম ব্যক্তিরটা বার, আমি অলওয়েজ এভাবে মনে রাখি, যারটা বার করছো তারটাকে আগে রাখবে, মাইনাস যার সাপেক্ষে বার করছো, ঠিক আছে? যেমন এখানে আমি দ্বিতীয় ব্যক্তিটা বার করছি, দ্বিতীয় ব্যক্তিটা আগে রেখেছি, মাইনাস দিয়ে প্রথমেরটা। আচ্ছা, উপাসনা বুঝতে পারলে? উপাসনা রেসপন্স অবশ্যই। উষশ্রী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। ঐশী কি শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাহ, তুমি যখন সাপেক্ষে যেটা স্যার, বলো বলো। যেটা পরে থাকবে সেটাকে আগে বসাতে হবে।
ওয়েল অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক, হ্যাঁ ঠিকই বলেছো কথাটা। ও কি বলছে বলো তো, ল্যাঙ্গুয়েজটার কথা বলছে, যে বললাম না যে প্রথম ব্যক্তি সাপেক্ষে। অবশ্যই ব্যাপারটা ঠিক সেটা নয়, হ্যাঁ অবশ্যই তাই, ল্যাঙ্গুয়েজ বাংলায় লিখলে ব্যাপারটা ওরকমই দাঁড়াচ্ছে। মানে আমি এভাবে মনে রাখছি যে যারটা বার করছি, দেখো আমি লাস্টে কি লিখেছি, যে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ, তাই ওরটাকে আগে লিখেছি, আর কিছু না। যার গতিবেগ হবে সেটা। আচ্ছা, আমি তো তোমাকে কথাটা ঘুরিয়ে এভাবেও জিজ্ঞেস করতে পারি, বলো যে ধরো বললাম যে উষশ্রী বার করো দ্বিতীয় ব্যক্তির গতিবেগ প্রথম ব্যক্তির সাপেক্ষে, তাহলে কি করবে তখন তুমি? তোমাকে কথাটা প্রথম ব্যক্তিটা আগে বসাবো। ঠিক করে শোনো, আমি বললাম যে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ প্রথম ব্যক্তির সাপেক্ষে, কার গতিবেগটা বার করছো? তৃতীয় ব্যক্তির। তাহলে ওরটা আগে লিখবে না, যার আচ্ছা, গতিবেগটা আচ্ছা। বার করছো তারটা আগে লিখবে। ঠিক আছে। তাৎক্ষণিক নয়, বলো আপেক্ষিক, তাৎক্ষণিক আবার। সো ব্যাপারটা হচ্ছে যখন তুমি সাপেক্ষে মেনশন করে দিচ্ছ, তার মানে ওটা আপেক্ষিক গতিবেগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দু রকমের গতিবেগ, একটা হচ্ছে প্রকৃত গতিবেগ, এই ইউ আর ভি হচ্ছে প্রকৃত গতিবেগ। ইউ হচ্ছে প্রথম ব্যক্তির প্রকৃত গতিবেগ, আর ভি হচ্ছে দ্বিতীয় ব্যক্তির প্রকৃত গতিবেগ। এখন ডাব্লুটা কি? ডাব্লু হচ্ছে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির গতিবেগ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে? আর প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। ব্যাস, নোট করা হয়েছে এটা? আচ্ছা, তোমাদের আগের দিনে আমি এটা কথা বলেছিলাম যে ভেক্টরকে যোগ করা যায়, কিন্তু ভেক্টরকে যোগ করা যায় কিন্তু বিয়োগ করা যায় না, তাই তো? তাহলে এই যে আমি লিখেছি ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা কি কোনো মানে দাঁড়াচ্ছে? কিভাবে লিখতে হবে তাহলে ওকে? ইউ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, আর এটাকে আমি কিভাবে লিখবো? ভি ভেক্টর প্লাস অফ। তো এই দুটো ছবি আমরা এবার আঁকবো। আচ্ছা, এত আগে নোট করে নাও, তারপরে ছবি আঁকছি। ওকে, বুঝলাম। হ্যাঁ, শ্রাবণী তোমাকে জিজ্ঞেস করছি, মুছে দিলাম আমি এটা, ভালো করে শুনবে আর জোরে উত্তর দেবে। ব্যাপারটা হচ্ছে আমি দুখানা লোকের কথা বলছি, ঠিক আছে? একটা ধরে নাও একজন সাইকেল চালিয়ে যাচ্ছে, আরেকজন হেঁটে যাচ্ছে। তো ধরো যে হেঁটে যাচ্ছে সে হচ্ছে এক্স ভেক্টর, একটা ছেলে যে হেঁটে যাচ্ছে, একটা মেয়ে সে সাইকেলে যাচ্ছে, তার গতিবেগ কত? ওয়াই ভেক্টর। তাহলে যে ছেলেটা বয়, তার গতিবেগ হচ্ছে এক্স ভেক্টর, আর যে মেয়েটা তার গতিবেগ হচ্ছে ওয়াই ভেক্টর। তোমার প্রশ্ন হচ্ছে, আমি লিখে দিলাম একটা গতিবেগ ভি ভেক্টর ইকুয়ালস টু এক্স ভেক্টর মাইনাস ওয়াই ভেক্টর, এটা কার সাপেক্ষে কারটা বার করেছে? ওকে, বিদীপ্তা বলো। দ্বিতীয় সাপেক্ষে প্রথমের। এখানে দ্বিতীয় প্রথম আবার কি কথা? একটা ছেলে, সরি, মেয়েটার সাপেক্ষে ছেলেরটা। মেয়েটার সাপেক্ষে ছেলেরটা, কারণ কারটা সামনে রয়েছে? ছেলেরটা। ক্লিয়ার তো? হ্যাঁ। দ্যাটস ইট। তো এবার একটু আগে যেটা আমরা করেছিলাম, আমাদের ডাব্লিউ ভেক্টর ইকুয়ালস টু কি এসেছিল? ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে যেটাকে আমি লিখলাম ইউ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর। আমি এটা ছবিটা আঁকার চেষ্টা করবো, আগে তো আমি দেখিনি, তারপরে তোমরা এঁকো। তো আমার ছবিটা এরকম ছিল যে আমি এই দিকটায় দিয়েছিলাম ইউটা, আর এদিকটায় দিয়েছিলাম ভিটা। এবার আমি ধরেও নিচ্ছি যে এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। আকাঙ্ক্ষা, আমি কি থিটার অ্যাঙ্গেলটাকে এখানটা দিতে পারি, নাকি এদিকটা এক্সটেন্ড করে দিতে হবে? আরে মাইনাসে আমি বলছি ভি আর ইউ এর মধ্যে অ্যাঙ্গেলটাকে থিটা এখানে নেওয়া যায়? শ্রাবণী, নেওয়া যায়? ডেফিনেটলি, কারণ এই পয়েন্ট থেকে দুটোই তো বেরোচ্ছে। তো বলো। হ্যাঁ বলছি তো, এটা থিটা কোণটা নেওয়া যায় এখানটা। আচ্ছা, তো আমাদেরকে বলেছে ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর, তাহলে আমাদের কি করতে হবে? মাইনাস ভিটাকে বার করতে হবে। তো মাইনাস ভি কি করে বার করে? এইটাকে ভি ভেক্টরটাকে উল্টো দিকে উল্টাবো তো। আচ্ছা, তার মানে ভি ভেক্টরটাকে আমাকে উল্টো দিকে উল্টাতে হলো, তো ঠিক এদিকটায় চলে আসবে এরকম ভাবে। কি আমি মেনটেন করবো এক্ষেত্রে? ঠিক যতটা দৈর্ঘ্য এটার, ততটাই যেন দৈর্ঘ্য এটারও হয়। আর এরকম করলে হবে না, বা এরকম করলে হবে না, ঠিক স্ট্রেট লাইন হতে হবে। আচ্ছা, এবার আমাকে, এটা তো আমার মাইনাস ভি ভেক্টর হয়ে গেল, মাইনাস ভি ভেক্টর। তো বক্তব্য হচ্ছে যদি মাইনাস ভি ভেক্টর আমার এখানে হয়ে যায়, তাহলে রেজাল্টেন্টটা কার ড্র করবো আমি এখানে? ইউ আর মাইনাস ভি এর, তাই তো? তো রেজাল্টেন্ট যদি ড্র করি,
তো কোন সূত্র এখানে প্রয়োগ করবো আমরা? ত্রিভুজ সূত্র না সামান্তরিকের সূত্র? সামান্তরিকের সূত্র, কারণ এটাও বেরিয়েছে এটাও এদিকে বেরিয়েছে। তো নিয়মটা কি, এটার প্যারালাল করে এখান থেকে লাইন ড্র করব, আর এটার প্যারালাল করে এখান থেকে আমরা লাইন ড্র করব, তারপরে কোন দুটোকে জুড়ে দেবো আমরা? এদিকটা জুড়ে দেবো। তাহলে এক্ষেত্রে বুঝতে পারছো কি হচ্ছে এটা? শ্রাবণী, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির গতিবেগ, তাই তো? এটা হচ্ছে ডাব্লু ভেক্টরটা, ঠিক তো? এটাই তো আমাদের ডাব্লু ভেক্টর, এটাই তো এঁকেছি আমরা। তার মানে স্যার ডাব্লু ভেক্টরটা কি নির্দেশ করছে? যে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির গতিবেগ। এবার দেখো, আজকে তুমি যদি এই দ্বিতীয় ব্যক্তি হও, তো তুমি এদিকটায় চলে যাচ্ছ, প্রথম ব্যক্তি অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? এদিকটায় তো। কিন্তু তোমার মনে হবে যে না স্যার ও এদিকে যাচ্ছে না, ও এদিকটায় চলে যাচ্ছে, বুঝতে পারলে? তুমি যদি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে তাহলে তোমার মনে হতো যে স্যার লোকটা এদিকে গেল, যেহেতু তুমিও এগিয়ে যাচ্ছ তাই তোমার মনে হবে যে লোকটা এরকম পিছন দিকে চলে যাচ্ছে। বুঝতে পারলাম? এখন সব বুঝতে পেরেছো? বিদীপ্তা, উষুশ্রী, ঐশী সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি ইউ মানে ওখানে ইউ ভেক্টরের দিকে যাচ্ছে একটা লোক, আর ওটা মাইনাস বি ভেক্টরের দিকে যাবে না, এইটার সাথে কানেক্ট হবে মাইনাস বি ভেক্টর আছে। রেজাল্টিং বরাবর যাচ্ছে। সেটা কি বলছো বলো তো, আরেকবার বলো। মানে ওই যে এটার ক্ষেত্রে একটা লোক তো এদিকে যাচ্ছে, কোন লোকটা? দ্বিতীয় লোকটা? বলছি না আমি, ইউটা তো ইউ বরাবরই যাবে ফার্স্ট লোকটা। ডেফিনেটলি। হ্যাঁ, আর দ্বিতীয় লোকটা তো ওই প্রশ্নটার ক্ষেত্রে ভি ভেক্টর ছিল, কিন্তু এখানে ওটা মাইনাস ভি হলো না উপরে। না, ওটা ক্যালকুলেশনের জন্য হয়েছে, ওটার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই মাইনাস, ওকে, তো তুমি ভাবছো যে লোকটা উল্টো দিকে চলে আসবে না, লোকটা তো ওদিকেই যাচ্ছে, ওটা দিকটা বার করার জন্য আমাকে মাইনাস বিটা আঁকতে হয়েছে। এনিওয়েজ, নোট করো, ড্র করো সবাই। আচ্ছা, যদি এদের মধ্যবর্তী কোণ থিটা বলে দেয়, ধরো আমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছে যে লোক দুটি একে অপরের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই কোণটা কত গো? দেখো 180 minus theta. নোট করো। স্কেল নেবে? কি নেবে? নেক্সট, এবার ওই সেকেন্ড কেসটা, ডাব্লিউ ড্যাশ ভেক্টর ইকুয়ালস টু, ওটা ছিল হচ্ছে আমাদের ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, তার মানে হচ্ছে ভি ভেক্টর প্লাস অফ মাইনাস ইউ ভেক্টর। ওয়েল, আমি এই ছবিটার মধ্যে আঁকতে পারতাম, আর কনফিউশন বাড়তো শুধু শুধু। তো এদিকটায় নর্মালি ইউ ভেক্টর, এই দিকটায় ভি ভেক্টর যেরকম রয়েছে থাকুক, এদের মধ্যবর্তী কোণ থিটা। এবার আমাদেরকে বলেছে ভি মাইনাস ইউ, তো ভি মাইনাস ইউ, তাহলে আমাদের মাইনাস ইউটা ড্র করতে হবে। মাইনাস ইউটা কোন দিকে হবে? ইউ এর ঠিক উল্টো দিকে। ইউ এদিকটায় রয়েছে, তাহলে মাইনাস ইউটা এদিকটায় হবে। এবার কার কার মধ্যে আমরা রেজাল্টেন্ট বার করবো? মাইনাস ইউ আর ভি এর মধ্যে, তাই তো? এখান থেকে এটা প্যারালাল করে লাইন ড্র করলাম, এটা থেকে এটা প্যারালাল করে লাইন ড্র করলাম, তারপরে জুড়ে দিলাম লাইক দিস। তাহলে একটা কথা ভেবে দেখো, একটা লোক এদিকে যাচ্ছে, সেকেন্ড লোকটা, আর ফার্স্ট লোকটা এদিকে যাচ্ছে, তো ফার্স্ট লোকটার কি মনে হবে? সেকেন্ড লোকটা কোন দিকে চলে গেল? এদিকে। এটার নাম হচ্ছে কি? ডাব্লিউ ড্যাশ ভেক্টর। নোট। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা হচ্ছে 180 মাইনাস থিটা, সেম। এর আগে তোমরা অনলাইন করেছো? কোথায় ক্লাস? হ্যাঁ, মানে ওই আর কি। আমি শিখিনি জীবনে। আরে কম্পিউটার নাই, বলছো অনলাইনে ক্লাস করেছো নর্মালি? হ্যাঁ, অনেক কিসের? কোন ক্লাসে? অনেক কিছু ও, তোমরা তো মাধ্যমিকে পড়েছো। ওনারা কি করতেন মানে সেই বোর্ডের মধ্যে করাতো? আবার এরকম
কে করে কিন্তু এইভাবে না না এর মানে এমনি স্যারও করে তোমার মধ্যে মনে কর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা করলে তোমাদের ডেটাটা কম খায় ওই জন্য এটাতে করে। না না আমাদের ডেটা অনেক কিন্তু আমার তো শেষ হয়ে যেত না কিসে করতে তোমরা জুমে করতে? জুমে করতাম গুগল মিটে করতাম গুগল মিটে ডিএসএল স্যারের ক্লাসে অ্যাকচুয়ালি গুগল মিট বেশি খায়, জুম অত খায় না। এই হয়েছে সবার? জুম তো ভিডিও অন করে করতাম ওই জন্য নেট ছিল ওষুধশ্রী হয়েছে? স্যার ওকে, মুছলাম। এবার আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের দিকে আসছি, যেটা আচ্ছা দেখো আমরা এখানে রেজাল্টেন্ট তো এঁকে ফেলেছি। এখন তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে এক্ষেত্রে এক্ষেত্রে ডাব্লু ভেক্টরের মানটা বার করতে যদি কেউ বলে, মানটা ডাব্লু ভেক্টর রেজাল্টেন্ট তো মান কি হবে? ফর্মুলা কি? ইউ স্কোয়ার প্লাস মাইনাস ভি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ মাইনাস ভি কজ অফ অ্যাঙ্গেলটা কত ওদের মধ্যে? না না 180 ডিগ্রি মাইনাস 180 মাইনাস থিটা। তাহলে এটা কি চলে আসবে? ডাব্লিউ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 ইউভি কজ 180 মাইনাস থিটা। নোট, একটা মিনিট, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করবে। একটা জিনিস ভুল করলাম। কি ভুল করলাম বলো তো? সাইন মাইনাসটা নেবো কেন আমরা এখানে? না না, সাইন কেন হতে যাবে রেজাল্টেন্টের ফর্মুলা? মাইনাসটা নেবো কেন আমরা রেজাল্টেন্টের ফর্মুলায়? মাইনাস আমরা তো এখানে শুধু মান নিয়ে কাজ করি, রেজাল্টেন্টে শুধু মান। তাহলে এক্স্যাক্টলি এই মাইনাসটা হবে না, কারণ ওগুলো তো সব মড। তো এর জন্যই মডটা দিতে হয়, তাহলে আর কনফিউশনটা হতো না। ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ অফ 180 মাইনাস থিটা। আচ্ছা, এই যে কজ 180 মাইনাস থিটাকে আমি লিখতে পারি মাইনাস কজ থিটা, কারণ কজ 180 মাইনাস থিটা মানে কি? কজ 180 মাইনাস থিটা মানে হচ্ছে আমরা লিখতে পারি কজ অফ 90 ইন্টু 2 মাইনাস থিটা, তাই তো? 90 ইন্টু 2 মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে অলরেডি। মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, তাহলে মাইনাস কজ থিটা। তাহলে এখানটা আমি লিখতে পারি পরের লাইনে ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 ইউভি কজ থিটা। আচ্ছা, তো সবাই জিজ্ঞেস করে স্যার আমরা কি ফর্মুলাটা মুখস্থ রাখবো? নো নো, ডোন্ট এভার রিমেম্বার দিস ফর্মুলা, দরকারই নেই কোনো, আমরা করে নিতে পারবো ডিরেক্টলি। এখানেও একই হবে, ডাব্লিউ ডাস্ট ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ 180 মাইনাস থিটা। তো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 ইউভি কজ থিটা। নোট, সত্যি কথা বলতে গেলে এই অঙ্কগুলো কোথায় দেয়? এই অঙ্কগুলো দেয় হচ্ছে একটাই কমন কোশ্চেন বারবার, হয় বৃষ্টিতে ছাতা নিয়ে বেরিয়েছে বা বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে বেরিয়েছে, এই একই কোশ্চেন সবার। তো এর আন্ডারই হেডিং দাও, গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। হেডিং, গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। মানে কি? ছবিটা আঁকছি তাহলে ক্লিয়ার হবে। ধরো একটা লোক সেই দিক বরাবর যাচ্ছে, ইউ ভেক্টর, আর বৃষ্টিটা এরম ভাবে এসে তার টাকে পড়ছে, কিরম ভাবে? সোজা, পুরো মাথার মধ্যে পড়ছে। এই কথাটা মানে কি? একদম সোজা পড়ছে, ঠিক আছে?
এবার হেডিংটা কি দিয়েছি পড়ো, বলেছি গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে? তার মানে কার বেগটা বার করছি আমরা? বৃষ্টিরটা। কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে। তাহলে তোমরা আমাকে বলো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, ধরো ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ডাব্লিউ ভেক্টর। উষশ্রী বলো তো কোনটা হবে, ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর নাকি বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, কোনটা? ইউটা কি ডিনোট করছে? ব্যক্তি। ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর। বলো কি হবে? বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। পারলে দেখানো উষশ্রী, আমি কি বলেছি, যারটা বার করছি, কারটা বার করছি, বৃষ্টিরটা, তাই ওরটা আগে রাখবো, হ্যাঁ মাইনাস যার সাপেক্ষে বার করছি। তো এটা হবে ডাব্লিউ ভেক্টর ইকুয়ালস টু ভি প্লাস অফ মাইনাস ইউ, উল্টো বলে দিলে। তাহলে আমরা ইউটাকে এবারে, আচ্ছা ইউটাকে একটু ছোট করছি আমি এখানটা। এদিকে ইউ ভেক্টর, তো উল্টাবো, মাইনাস ইউ ভেক্টর, রেজাল্টেন্ট ড্র করবো। এইদিকে ডাব্লিউ। বিদিতটা বুঝতে পারলে? স্যার কোনটা ভিটা হচ্ছে বৃষ্টির? অবশ্যই উপর থেকে পড়ছে এসে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে এটা পেরেছি। হচ্ছে বৃষ্টি, এটা হচ্ছে মানুষ। হুম ঠিক আছে। তাহলে কি বার করলাম আমরা? মানুষের সাপেক্ষে বৃষ্টির গতিবেগ আপেক্ষিক হ্যাঁ। বেগ। এদিকে ডাব্লিউ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আচ্ছা শ্রাবণী, এই অ্যাঙ্গেলটা কত? 90 তো? তাহলে আমি যদি তোমাকে বলি যে এই ডাব্লিউর মানটা একবারে বার করো, তো কি করবে তুমি? নর্মাল পিথাগোরাস অ্যাপ্লাই করে দেবে না, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাই তো? আচ্ছা, আর যদি আমি তোমাকে বলি যে এই অ্যাঙ্গেলটা বার করতে, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? কোন অ্যাঙ্গেলটা? এই রেজাল্টেন্টের অ্যাঙ্গেলটা বার করতে। তো যে কোনো একটা ভেক্টরের সঙ্গে তো অ্যাঙ্গেলটা ধরতে হয়। কোন ভেক্টরের সঙ্গে ধরবো অ্যাঙ্গেলটা বলো? এটার সঙ্গে ধরি অ্যাঙ্গেলটা, কোনো অসুবিধা নেই, থিটা ধরলাম অ্যাঙ্গেলটাকে। ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে গো ফর্মুলাটা? ওই যে ভেক্টরের সঙ্গে ধরতে হয় কনসেপ্ট দিয়ে আমরা করতে পারি তো? তো আমার বক্তব্য আমি সেটাও করবো না এখানে। কেন বলো তো? এটা কি? এটা তো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো সমকোণী ত্রিভুজের ট্যান থিটার ভ্যালু কি হয়? লম্ব বাই ভূমি। তো এই বিদিতটা, এই থিটার সাপেক্ষে লম্ব কোনটা গো? এইটা না? হ্যাঁ হ্যাঁ, থিটা এর মানটা সাপেক্ষে কত ওটা গো? লব্ধ। এর মানটা কত বলো দেখি? এর মানটা হ্যাঁ, মাইনাস ইউ। মানটা মাইনাস ইউ কি করে হবে? মানটা শুধু ইউ। হ্যাঁ এই যে এইটা হ্যাঁ যেটা, সরি, মানটা শুধু ইউ। এইটা যেটা, এটা তো ইউ। ডিরেকশনটার জন্য মাইনাস ইউ দিতে হচ্ছে, কিন্তু মানটা তো ইউ। তো এটা যদি ইউ হয় হ্যাঁ। তাহলে এটাও তো ইউ, রাইট? তাহলে হ্যাঁ ইউ আর ভূমিটা কত? ভূমি হচ্ছে এইটুকু, কত? ভি। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আসছে ইউ বাই ভি। কেউ বুঝতে না পারলে বলবে। আর থিটা ইকুয়ালস টু তাহলে ট্যান ইনভার্স ইউ বাই ভি। কেউ বুঝতে না পারলে বলবে ইউ বাই ভি। তো একটা কোশ্চেন না বারবার করে ওরা জিজ্ঞেস করে যে লোকটাকে যদি বাঁচতে হয় বৃষ্টির হাত থেকে, তাহলে ছাতাটাকে কিরম ভাবে ধরবে? দেখো, লোকটা যদি ছাতাটাকে এরমভাবে যদি ছাতাটাকে ধরে, তো বৃষ্টি এরমভাবে সে ভিজিয়ে দেবে, ঠিক আছে? এরকম কাজ করে দেবো। তার জন্য ওকে কাজ করে ধরতে হবে। কিরম ভাবে ধরবে? ছাতাটাকে এরমভাবে ধরবে। দেখো বৃষ্টিটা আসছে এরমভাবে, তাহলে ছাতাটাকে এরমভাবে ধরতে হবে, তাই তো? তো অনেক সময় একটা কোশ্চেন দেয়, যে এটাই কোশ্চেনটা দেয় যে ছাতাটাকে অনুভূমিকের সঙ্গে না, ছাতাটাকে উল্লম্বের সঙ্গে কত কোণে ধরবে? উল্লম্ব মানে এটা হচ্ছে উল্লম্ব, এর সঙ্গে কত কোণে ধরছে? এটা থিটা হলে এটাও তো থিটা। থিটার মানটা বার করতে পারবো না আমরা এখান থেকে? তাহলে ছাতাটাকে কত কোণে ধরতে হবে? থিটা কোণে। তাই এটা স্টার দিয়ে তোমরা নিচে লিখেও রেখো যে বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতাটিকে উলম্বের সঙ্গে থিটা কোণে ধরতে হবে। উষশ্রী বুঝতে পেরেছো এই ডেরিভেশনটা? হ্যাঁ বিদিকটা পুরো ক্লিয়ার? হ্যাঁ স্যার। তোমাদের পুরো ক্লিয়ার? আরে ওই তো, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাতাটিকে উল্লম্বের সঙ্গে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাতাটিকে উল্লম্বের সাথে থিটা কোণে ধরতে হবে। এটা তোমাদের মনে রাখার জন্য, পরীক্ষা লেখার জন্য নয় কিন্তু। পরীক্ষায় এই সমস্ত ল্যাঙ্গুয়েজ লেখা যাবে না বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। সে কিছু লিখতে হবে না।
এই নর্মালি অ্যান্সারটা এরকম হবে, ছাতাটিকে এত কোণে ধরতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। উলম্বের সঙ্গে এরকম। আচ্ছা অঙ্ক দিচ্ছি। এইচএস 2004। কি বলেছে? বৃষ্টির ধারা 4 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া নিচের দিকে পড়ছে। এক ব্যক্তি অনুভূমিক রাস্তা দিয়ে 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান, কার মান বার করতে বলেছে? ওই ব্যক্তির সাপেক্ষে, তাই তো? ও অভিমুখ নির্ণয় করো। অভিমুখ মানে কি বলতো? ওই উলম্বের সঙ্গে বাকি কথা যেটা, হ্যাঁ থিটাটা। তো ছবিটা আঁকি আগে আমরা। এই কোশ্চেন আবার টুকবে, টোকো টোকো টোকো, ঠিক আছে টোকো, অসুবিধা নেই। ওকে, তো ছবিটা আঁকি। লোকটা এদিকে হাঁটছে ধরে নিচ্ছি, গতিবেগ ইউ, বৃষ্টি এদিকে পড়ছে, ভি ভেক্টর। তো আমাকে যদি বার করতে বলেছে ওই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের মান, তো আমি সেটাকে ডাব্লিউ ভেক্টর নাম দিচ্ছি। কি হবে? ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর নাকি ভি, এই কি নাম এই মেয়ে উষশ্রী বলো, ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর না ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর? ইউ ভেক্টর মাইনাস বি ভেক্টর। কার গতিবেগটা বার করতে বলেছে? বৃষ্টির বেগে। তাহলে ওটাকে আগে লিখবো না? বৃষ্টিটা কত আছে? বৃষ্টি কোনটা? এটা বৃষ্টি না? বি, হ্যাঁ বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এটা বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ এটা ভুলিয়ে যাচ্ছে। বাহ, তো ভি ভেক্টর প্লাস অফ মাইনাস ইউ ভেক্টর, তো এদিকে মাইনাস ইউ, রেজাল্টেন্ট ড্র করো। ডাব্লু ভেক্টর, ডাব্লু ভেক্টরের মানটা, একে তো আমাদের এই ডাব্লুর মান বার করতে বলেছে আর অভিমুখ বার করতে বলেছে। তো অভিমুখটা আমরা সবসময় না চেষ্টা করবে, চেষ্টা করবে সবসময়, কারণ আমাদের সবসময় বৃষ্টির গতিবেগটা বা বৃষ্টির যে গতিবেগ হয় সেটা আমরা কি করবো? আকাশের সঙ্গে মাপি, ঠিক আছে? অ্যাঙ্গেল করে যে পড়ছে না এটা, আমরা সবসময় এই অ্যাঙ্গেলটা বার করার চেষ্টা করি, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরে নিই তো অটোমেটিক্যালি এটাও আমার থিটা হয়ে যাচ্ছে তো। আচ্ছা, তো প্রথমে আমি বলি এর মানটা কি হবে? ডাব্লিউ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো ইউ এর মান হচ্ছে কত বলে দিয়েছে? ইউ হচ্ছে 3, এটা 3 বলে দিয়েছে, আর এটা 4।
তাহলে হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত চলে আসবে 5, তাই তো 5 কিলোমিটার পার আওয়ার। এই গতিবেগে মানে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার। আর অভিমুখটা কি হবে? tan থিটা ইকুয়ালস টু, আকাঙ্ক্ষা বলো tan থিটা ইকুয়ালস টু কি লিখবো? tan থিটা ইকুয়ালস টু তো ইয়ে লম্ব বল বলি লম্বটা কি সেটা জিজ্ঞেস করছি। তো বি হবে লম্বটা তো- ওরে না, বেটা, না, 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 ইয়ে, এটাই তো বি তো। এইটা লম্ব তো, এটা কি ভি? ওটা ইউ। কারণ এটা ইউ, হ্যাঁ, sorry। ঠিক এটা তো ইউ না, এটা তো মাইনাস ইউ, তাহলে কি মাইনাস ইউ লিখবো? না, এর থেকে দূরত্বটা ইউ, তাই তো বাই ভূমিটা কোনটা? এইটা বি, ইউ বাই ভি। তাহলে হচ্ছে 3/4। তাহলে থিটা সবাই ক্যালকুলেটর বার করো, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স থিটা/4, 3/4 বার করো। একটু জামা কাপড় এটাকে পরিয়ে রেখো না, এটাকে না, না, বৃষ্টি আছে। ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে। সো 36.86 36.86 ডিগ্রি, বা লিখতে পারো 36.9 ডিগ্রি। তার মানে আচ্ছা এটা করে নাও, তারপরে অ্যান্সারটা বলে দিচ্ছি। হুম আরে এইটা না। ওটা আমার দিকে। এটা প্রাইস আমি দিয়েছেন না। কি সাইন? হ্যাঁ প্রায় অ্যাপ্রক্সিমেশনের সাইন 36.9 ডিগ্রি। দিদিটা বুঝতে পারলে প্রবলেমটা? হ্যাঁ স্যার। অ্যান্সার লেখো। অ্যান্সার লেখো যে কি রে বসিতা, এখন আর জয়েন করতে হবে না, ঠিক আছে? তুমি এখন লিভ করে দাও, পরে কথা বলছি তোমার সঙ্গে। আচ্ছা স্যার। ওকে, সো অ্যান্সার লেখো। সুতরাং ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি ধারার বেগ, সুতরাং ব্যক্তির সাপেক্ষে, এত ভালো সাধু ভাষায় পরে না লিখলেও হবে, ঠিক আছে? সুতরাং ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি ধারার বেগ উলম্ব রেখার সঙ্গে 36.9 ডিগ্রি কোণে 36.9 ডিগ্রি কোণে আনত। আচ্ছা একটা অঙ্ক দিচ্ছি, তোমরা নিজেরা করো। সেট 1 এর প্রবলেম, সেট 1 প্রবলেম 30। প্রবলেম কত স্যার? দিয়ে দিচ্ছি, দাঁড়াও একটা মিনিট।
তাড়াতাড়ি করে অ্যান্সারটা বলবে আমাকে। কোশ্চেনটা টুকবো না? টোকো টোকো টোকো। তবে এটা নোট না করলেও হতো, কারণ সেট 1 এ তো আছেই। দেখ নোট করে নাও কি আছে আর। সেট 1 প্রবলেম নাম্বার 13। দেখো এখানে ঘাবড়ানোর কিছু নেই, আমরা ব্যক্তি দিয়ে বলতাম, এখানে বায়ু দিয়ে বলেছে, ব্যাপারটা একই হবে। স্যার কার সাপেক্ষে কার বের করবো? স্যার নে একটু ওয়েট কর। আচ্ছা। হ্যাঁ সেটা ঠিক আছে। বলো কার কি এসছে? হ্যাঁ বলো কে কি হয়েছে? হ্যাঁ কে কি বলছিলে বলো? ও স্যার বলছি কার সাপেক্ষে কার বের করবো সেটাই তো বুঝতে পারলাম না। বলেছে বৃষ্টি কত বেগে কোন দিকে পড়ছে বলে মনে হবে। কে পড়ছে? বৃষ্টি কত বেগে, মানে কারটা বার করতে হবে। বৃষ্টিরটা কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। তাহলে বায়ুর সাপেক্ষে কি এত কঠিন নাকি? বৃষ্টিটা করবো তাই তো? না ঠিক আছে পারবো। এই যে এটা ভালো কথা, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে ছবি আঁকতেই হবে। এখন এঁকে ফেলো। তো বলেছে উল্লম্বভাবে বৃষ্টি নিচের দিকে পড়ছে, কত 2√3 নাম দিলাম মিটার ভি, লিখে দিলাম ভি। আর অনুভূমিক দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, তো এদিকে হচ্ছে বায়ুটা প্রবাহিত হচ্ছে, এদিকটা ইউ। একই ছবি, এদিকটায় তাহলে হয়ে যাবে মাইনাস ইউ, কারণ আমি জানি ওকে মাইনাস ইউটাই বার করতে হচ্ছে। কেন? কারণ আমাকে বৃষ্টিটা বার করতে বলেছে বেসিক্যালি। তো রেজাল্টেন্টটা কিরকমভাবে ড্র করবো? এরকমভাবে ডাব্লু, তাহলে ডাব্লু ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তো ডাব্লু ইকুয়ালস টু হবে হচ্ছে √ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো ইউ এর মান কত বলেছে ওরা? বায়ু হচ্ছে বায়ুটা হচ্ছে এইটা 2 মিটার, তাহলে 2 স্কোয়ার প্লাস ব্যক্তি হচ্ছে 2√3 তার হোল স্কোয়ার। ব্যক্তির জন্য বৃষ্টি, তো 4 প্লাস 2√3 হোল স্কোয়ার কত হবে? 12।
4 + 12 মানে হচ্ছে 16, 16 রুট মানে হচ্ছে 4। বাহ, তাহলে 4 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এবার অ্যাঙ্গেলটা বার করতে হবে। সবসময় আমরা উলম্বের সঙ্গে অ্যাঙ্গেলটাকে ধরি, থিটা। এটা থিটা হলে এটাও থিটা। তো আমাদের tan থিটা ইকুয়ালস টু হচ্ছে, বিদিত tan থিটা ইকুয়ালস টু কি হবে? এটা কত? লম্ব বাই আরে জানি এটা লম্ব হচ্ছে কত। মানে হচ্ছে 2/2/√3। হ্যাঁ, মানে ইউ আর ভি, হ্যাঁ বাই ভি। তাহলে হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 2/2√3। ওকে, তাহলে 2 2 কেটে গিয়ে 1/√3 থাকছে। তাহলে থিটার কোন মানের জন্য 1/√3 হয়? tan এর ভ্যালু 30 ডিগ্রি। 30। তার মানে উলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে পড়ছে। খুবই সহজ অঙ্ক, বুঝতেই পারছো। মুছে দিলাম। একদম উলম্ব রেখার সঙ্গেই তো হচ্ছে এটা, উলম্ব রেখার সঙ্গে। হ্যাঁ, নো, ওটা তো বৃষ্টিরটা বলেছে। ও বলছে যে যেটা ডাব্লুটা পড়ছে ওটা কার সঙ্গে পড়ছে। মুসলাম, হেডিং দাও। নদীতে নৌকোর গতি। নদীতে নৌকোর গতি। ওয়েল, সবসময় যে নৌকোই হবে তার কোনো মানে নেই, মানুষও সাঁতার কাটতে পারে এটাতে। নদীতে নৌকোর গতি, নৌকার গতি, নৌকার গতি। ওয়েল, খুব প্র্যাকটিক্যাল একটা কথা জিজ্ঞেস করতে চাই। ধরো, হ্যাঁ, ধরো এটা নদীর এই পার, এটা নদীর ওই পার। এবার কোনো একটা লোক এখান থেকে এদিকটা যেতে চাইছে। তোমরা কখনো নদীতে সাঁতার হয়তো কাটোনি, কিন্তু কাটলে বুঝতে পারবে যে পুকুরে সাঁতার কাটার নদীতে সাঁতার কাটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুমি যদি পুকুরে এরমভাবে সাঁতার কাটো তাহলে সোজা গিয়ে এই পারে চলে যাবে, কিন্তু নদীতে যদি এখান থেকে সাঁতার কাটা আরম্ভ করো সোজা, তাহলে নদী তোমাকে বেঁকিয়ে এদিকটায় নিয়ে চলে যাবে। কেন? কারণ নদীর একটা নিজস্ব স্রোত আছে। তো তো ধরে নিচ্ছি নদীর স্রোতটা এদিক বরাবর, নদীর স্রোতটা এদিক বরাবর, আর তুমি সাঁতার কাটছো এদিক বরাবর, ঠিক আছে? ধরে নিচ্ছি কোনো একটা পয়েন্টে তোমার গতিবেগ হচ্ছে এইদিকে, কারণ তুমি এদিকটা যেতে চাইছো, কিন্তু নদীর গতিবেগটা নদীর গতিবেগটা এদিকটায়, ওটার নাম দেবো আমি ইউ। আর তোমার গতিবেগটা কত? ভি। কোন দিক বরাবর? এদিক বরাবর, কারণ তুমি এদিকে যেতে চাইছো। তো তোমাদের কি মনে হয়, সোজা কি তোমরা এদিকটা যেতে পারবে না? তো বেসিক্যালি কি করতে হবে, আমাকে রেজাল্টেন্ট ড্র করতে হবে। তো তো ফাইনালি তুমি কোন দিকে গিয়ে পৌঁছাবে বলো তো? তোমার গতির অভিমুখটা কিন্তু এরকম হয়ে যাবে। বিদীপ্তা, উষশ্রী, ঐশী, বোঝাতে পেরেছি কি না? স্যার আরেকবার বোঝাবেন? নদীতে সাঁতার কাটছো, এই পার থেকে সাঁতার কেটে সোজা তুমি ভাবলে এদিকটায় চলে যাবে, কিন্তু সেটা সম্ভব হবে না। কেন? কারণ নদীর স্রোতটা এদিক বরাবর, এদিকে ঠেলছে। তো তোমাকে অলওয়েজ এরমভাবে বেঁকিয়ে নিয়ে চলে যাবে। বুঝতে পারলাম? তাহলে এই কোন দিকে বেঁকিয়ে নিয়ে যাবে, কত বেগে নিয়ে যাবে, সেটা বার করার জন্য কি করতে হবে? আমাদের রেজাল্টেন্ট ড্র করতে হবে। তাহলে আমরা যেতে চাইছি এদিকটায়, একটা গতিবেগ ভি নিয়ে, কিন্তু নদীর গতিবেগ রয়েছে এদিক বরাবর, ইউ ভেক্টর। তাহলে আমরা ফাইনালি যাব কোন দিকে? লব্ধি বরাবর। তো লব্ধিটা কি করে ড্র করতে হয়? সমান্তরিকের সূত্র। এটার প্যারালাল করে এখান থেকে লাইন ড্র করলাম, আর এটার প্যারালাল করে এখান থেকে লাইন ড্র করলাম, এদিক বরাবর চলে যাবে এটা, ডাব্লু ভেক্টর। এবার বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। উষশ্রী, বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ, আঁকো আঁকো। না না, নদী আবার কি আঁকবে? দুটো পার অবশ্যই দেখাবে। তার মানে তোমরা ফাইনালি কোথায় গিয়ে পৌঁছাবে? এইখানটায় গিয়ে, দরকার নেই। আর সবসময় এই অ্যাঙ্গেলটা না এর সঙ্গে ধরবে,
অ্যাঙ্গেলটা সবসময় এর সঙ্গে ধরবে, মানে যেদিকে যাত্রা শুরু করেছো তার সঙ্গে। তাহলে তুমি যেদিকে যেতে চাইছিলে তার থেকে কত কোণে নিয়ে যাচ্ছে তোমাকে? থিটা কোণে। তাহলে তুমি যে লব্ধি বেগ, আমি লিখে রাখি এটা, ইউ হচ্ছে নদীর বেগ, আর ভি ভেক্টর হচ্ছে নৌকার বেগ। তাহলে লব্ধি বেগ কত? W ইকুয়ালস টু কি হবে? W ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, তার মানে W ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। নোট করবে। আর এই অ্যাঙ্গেলটা কি হবে? tan থিটা ইকুয়ালস টু থিটার সাপেক্ষে এটা হচ্ছে এটা হচ্ছে লম্ব, লম্বটা কত? ইউ বাই ভি। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ইউ বাই ভি। হেডিং দাও, মানে এর আন্ডারই হেডিংটা, ন্যূনতম দূরত্বে নদী পারাপার, এর আন্ডারই হবে ন্যূনতম দূরত্বে নদী পারাপার। নদী পারাপার একটা কথা বোঝো, আমি সবগুলো মুছছি। এর আন্ডারই এটা নতুন হেডিং যে ন্যূনতম দূরত্বে নদী পারাপার। এখানে এই ব্যাপারটা আবার কি? কি না, আমি বলছি যে ধরো আজকে তোমরা যদি এরকমভাবে যাত্রা শুরু করো, তো নদীর বেগের জন্য কি হবে? আস্তে আস্তে করে বেঁকে নিয়ে চলে যাবেন এরকম জায়গায়। তো ধরো আজকে এই নদীর দূরত্ব হচ্ছে, কথার কথা বললাম 1 কিলোমিটার, এই বেতটা তোমরা কি সত্যি 1 কিলোমিটার গেছো নাকি তার বেশি গেছো? বেশি। এবার আমি ধরো তোমাদেরকে বললাম যে এই পার থেকে এই পারে যাও ন্যূনতম দূরত্ব অতিক্রম করে, তাহলে ঠিক 1 কিলোমিটারটাই তো ন্যূনতম দূরত্ব, শ্রাবণী ঠিক তো? নদীর যে বেতটা হবে ওটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব। তো আমাকে এমনভাবে যাত্রাটা শুরু করতে হবে যাতে আমি ঠিক ওই 1 কিলোমিটার মানে সোজাসুজি যেতে পারি যাতে। তো এখন কথা হচ্ছে কি করে আমরা সোজাসুজি যেতে পারি? আমরা যদি যেভাবেই বেরোই না কেন নদী আমাদেরকে ঠিক বেঁকিয়ে দেবে, তাই তো? আচ্ছা, কথার কথা তোমাদেরকে বলছি, ধরো কেউ যাত্রা শুরু করলো, ধরো নদীটা এরকমভাবে যাচ্ছে এদিকটায়, কেউ ধরো যাত্রা শুরু করলো এরকমভাবে বেঁকে, তাকে তো আরো বেঁকিয়ে দেবে, তাই না? আরো বেশি দূরত্ব অতিক্রম করছে। তাহলে যে দিকটায় নদীর বেগ আমাকে তার একটু উল্টো দিক করে যেতে হবে। এর ফলে কি হবে? আমি এদিকে যেতে চাইবো তো, কিন্তু নদী আমাকে বেঁকিয়ে এরকম ভাবে সোজা করে দেবে। বিদীপ্তা, উষশ্রী বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। তার মানে নদীর বেগটা যেদিকে আমাকে ঠিক তার উল্টো দিক করে যেতে হবে। তো তো এটা কি যে কোনো দিকে মানে ওদিকে যে কোনো কোণে বেঁকলেই হয়ে যাবে? এবার ধরো তুমি এত বেশি বেঁকলে, তুমি বেশি উত্তেজিত হয়ে গিয়ে তুমি হয়তো এতটা বেঁকে গেলে, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে নেবে, কিন্তু ধরো এরকম হয়ে গেল, তাহলেও তো বেশি মানে লাভের লাভ কিছু হলো না। তুমি তো স্ট্রেট করতে চাইছো ব্যাপারটাকে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি যে যে
কোনো একটা পয়েন্টে তোমাকে হয়তো এরকম একটা দিকে যেতে হলো। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? না, বুঝতে পারো না। একটু এরকম করে যেতে হলো, তাই তো? আর নদীর বেগটা কোন দিকে? এদিকটায়। তো নদীর বেগ ইউ ভেক্টর, আমার বেগ ভি ভেক্টর। যাতে এই দুটোর লব্ধি, ভালো করে বোঝ, যাতে এই দুটোর লব্ধি কোন দিকটা হবে? ঠিক সোজাসুজি বরাবর। এম আই ক্লিয়ার? হ্যাঁ, কি লব্ধিটা সোজা হলে তবেই না তোমরা সোজা যেতে পারছো, তাই তো? এবার আমার বক্তব্য হচ্ছে তোমাদেরকে আগের দিন হ্যাঁ কি বলছে রে? আরে সেটা আমার আঁকার জন্য একটু এদিক ওদিক হতে পারে। মোট কথা আমার লব্ধিটাকে কোন দিক হতে হবে? সোজাসুজি বরাবর তো। আচ্ছা, তোমাদেরকে তো আগের দিন আমি কম্পোনেন্টে আঁকিয়েছি। ধরো এই কোণটা হচ্ছে আমার থিটা, এটা যদি ভি ভেক্টর হয়, বিদিকটা এইটা কি হবে গো তাহলে? কোনটা? নেবা নাকি? দেখতে পাচ্ছ না? এটা যদি ভি ভেক্টর, এটা কি হবে? এটা ইউ ডাব্লিউ। কপাল হবে, এটা ভি কস থিটা হবে, এটা কম্পোনেন্ট। কেন? আরে কম্পোনেন্টে ব্রেক করলাম। ও বুঝেছি আর বুঝেছি। এদিকটা কি কম্পোনেন্ট হবে? ভি সাইন। সাইন থিটা। দেখো কম্পোনেন্ট অনুযায়ী ব্রেক করলাম। এবার আমাদের যদি সত্যি এদিক বরাবর যেতে হয়, ভালো করে বুঝবে, এদিক বরাবর যেতে হয়, তাহলে দুটো জিনিস মেনটেন করতে হবে। কি কি মেনটেন করব? এক, এই ইউ এর মানটা ভি সাইন থিটার সঙ্গে সমান হতে হবে। কেন স্যার? তার মানেটা হচ্ছে এই যে ভি সাইন থিটা কম্পোনেন্টটা, এটা নদীর বেগটাকে প্রতিমিত করে দিচ্ছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে। ফলে আমরা এদিক ওদিক আর বেগতে পারবো না, আমরা সোজাসুজি ভি কস থিটা বরাবর যেতে পারবো। বোঝা গেল না তো? আবার বোঝাচ্ছি। আমি কি করেছি, এমন একটা গতিবেগ নিয়ে বেরিয়েছি যার মান হচ্ছে ভি। কত কোণ নিয়ে বেরিয়েছি আমি? থিটা। তার ফলে দুটো কম্পোনেন্ট ব্রেক করেছি, একটা সোজাসুজি ভি কস থিটা আর একটা এদিকে ভি সাইন থিটা। ভি সাইন থিটাটা কার উল্টো দিকে রয়েছে গো? নদীর স্রোতের উল্টো দিকে। তার মানে এই ভি সাইন থিটার কাজ হচ্ছে এই নদীর বেগটাকে ক্যান্সেল আউট করা। ক্যান্সেল আউট করা মানে কি? তোমাকে যদি বলা হয় এটা কাঠের ব্লক রয়েছে, এদিক থেকে 2 নিউটন ফোর্স দিয়ে ঠেলছি আমি, এদিক থেকেও 2 নিউটন ফোর্স দিয়ে ঠেললাম, তাহলে নেট ফোর্স কত হবে? 0। তাহলে এদিকে যাচ্ছে গতিবেগ ইউ নিয়ে, এদিকে যাচ্ছে ভি সাইন থিটা নিয়ে। যদি দুটোর মান সমান হয়, ইউ আর ভি সাইন থিটা দুটোর মান যদি সমান হয়, তাহলে কি আমি ডান দিক বা বাঁ দিক কোনো দিকে আর বেগবো? সোজা চলে যেতে পারবো তো। কিন্তু যদি ইউ আর ভি সাইন থিটার মান সমান না হয়, যার মানটা বেশি হবে ওদিকে বেগে যাবো। ওকে, তাহলে ইউ আর ভি সাইন থিটার মানটা সমান হতে হবে। উষশ্রী বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে ইউ আর ভি সাইন থিটার মান সমান হতে হবে, এটা কন্ডিশন। তবে আমি ভি কস থিটা বরাবর চলে যেতে পারবো। নোট নোট নোট। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে থিটার মানটা বার করতে, কি করে বার করবো আমরা? তাহলে ইউ ইকোয়াস টু ভি সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকোয়াস টু কি হবে? ইউ বাই ভি। থিটা ইকোয়াস টু কি হবে? সাইন ইনভার্স ইউ বাই ভি। নোট, সাইন ইনভার্স ইউ বাই ভি। স্যার এটা আমাদের করে কি লাভটা হবে? আরে এটা করেই তো আমরা বুঝতে পারবো যে কত কোণে বেরোলে, কত কোণ নিয়ে বেরোলে আমরা সোজাসুজি এই না কি বলছি, কত কোণ নিয়ে বেরোলে আমরা সোজাসুজি যেতে পারবো। কোন ফর্মুলাটা থেকে বুঝতে পারবো? এই ফর্মুলাটা থেকে, দিস ওয়ান। এই কোণের মানটা নিলে পাবো কোথা থেকে? বেশ, তার মানে ভি সাইন থিটাকে কার সঙ্গে ইকুয়াল হতে হবে? নদীর বেগের সঙ্গে। ওকে, এবার আমাকে বলো, হ্যাঁ না বলবে ন্যূনতম দূরত্ব অতিক্রম, ন্যূনতম দূরত্বে নদী পারাপারের জন্য। তো ন্যূনতম দূরত্ব মানে কি? এই বেদটা। তো এই বেদ বরাবর যেতে হলে আমাকে সোজাসুজি যেতে হবে তোমাকে। সোজাসুজি মানে কি হবে বলতো? এই কম্পোনেন্টটা যেন না থাকে। আর কখন থাকবে না? যখন এটা নদীর বেগের সঙ্গে সমান হবে, দুটো কেটে 0 হয়ে যাবে। এটা পরের চ্যাপ্টারে আরো ভালো বুঝতে পারবে যে তোমরা কেন ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এখন একটা কথা বলো, বিদিতটা তোমাকে জিজ্ঞেস করছি, আমি যেভাবে বেরিয়েছি তাতে আমার দুখানা কম্পোনেন্ট, একটা ভি সাইন থিটা, একটা ভি কস থিটা। কোন কম্পোনেন্টটা এখানে আমার কার্যকরী, মানে কার জন্য আমি যেতে পারছি নদী পার করে? ভি সাইন থিটা। সত্যি তাই? ভি সাইন থিটাটা নদীর বেগের অপোজ করছে ওটাকে।
হুম। তো ওটা তো থাকছে না তাহলে। ও তাহলে ভি cos থিটা। ভি সাইন থিটা না হলে তো ভি কস থিটাই হবে, আর বলে কি হবে? নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছি কোন কম্পোনেন্টটা নিয়ে আমরা? কোন, এই দেখো অ্যারোটা রয়েছে কিরকম ভাবে, ভি কস থিটা হ্যাঁ নিয়ে। নিয়ে ভি cos থিটা, হ্যাঁ। তাহলে কোন গতিবেগটার জন্য এটা কি লিখতে হবে? এই পার থেকে ওই পারে আমরা কোন গতিবেগ নিয়ে যাচ্ছি? ভি কস থিটা। আর এই দূরত্বটাকে আমি ধরো লিখলাম এল, ঠিক আছে? এই দূরত্ব মানে কোনটা? নদীর বেগ, ঠিক আছে? তাহলে সময় কত লাগবে গো? আমরা জানি কি গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। তাহলে সময় ইকুয়ালস টু কি হয়? দূরত্ব বাই গতিবেগ। সময় ইকুয়ালস টু দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? এল। এল বরাবর গতিবেগ কত? আচ্ছা, বেশিরভাগ অপদার্থ ছেলে মেয়ে কি করে, স্যার এই তো গতিবেগ ভি লিখে দেবো। কেন ভি লিখবো? ভিটা আমরা কেন লিখবো? কারণ ভিটা তো এদিক বরাবর গেছে, ওটা তো নেবো না আমরা। এদিক বরাবর কোনটা গেছে? ভি কস থিটা, ওটাকে লিখবো। সো এল বাই ভি কস থিটা, নট ভি। উষশ্রী বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। বাহ। তাহলে ন্যূনতম দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন ইনভার্স ইউ বাই ভি। আর ন্যূনতম দূরত্বে নদী পারাপারের সময় কত? এল বাই ভি কস থিটা। কস কম্পোনেন্টটা নিয়ে নেব। এই সময়টাকে টি দিয়ে, টি বা টি ড্যাশ দিয়ে লেখো, এটাকে টি ড্যাশ। কেন টি ড্যাশ কেন? কারণ এটা ন্যূনতম দূরত্ব, তো সেজন্য টি ড্যাশ লিখছি। মুছে দিলাম। তাহলে দুখানা ফর্মুলা আমরা এখান থেকে পেয়েছি। আমি না অ্যাকচুয়ালি এইভাবে মুখস্থ রাখি না থিটা ইকুয়ালস টু। আমি মনে করি যে স্যার আমাদের ওই যে গতিবেগের যে সাইন কম্পোনেন্টটা, ওটা কাকে অপোজ করছে? নদীরটাকে। তো তাহলে ভি সাইন থিটা ইকুয়ালস টু ইউ। তাহলে এখান থেকে আমাদের সাইন থিটা ইকুয়ালস টু আসছে ইউ বাই ভি। আর আমি এইভাবে মনে রাখি জিনিসটা। তাহলে একটা ফর্মুলা আমাদের এলো থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স। আকাঙ্ক্ষা, এতে আমাদের কি সুবিধা হচ্ছে সেটা বোঝাও। আমরা কত কোণ নিয়ে বেরোবো সেটা জানতে পারছি, তাই তো? এছাড়া আরেকটা কি আরেকটা কি পেলাম ফর্মুলা আমরা? এই যে সময়টা কত লাগছে, টি ড্যাশ ইকুয়ালস টু নদীর বেগ বাই কোন গতিবেগটা? সোজাসুজি যে গতিবেগটা হচ্ছে ভি কস থিটা। এবার আরেকটা এর মধ্যে সাব হেডিং দাও। একটা গেল হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপার। এবার হেডিং দাও ন্যূনতম সময়ে নদী পারাপার। ন্যূনতম সময়ে নদী পারাপার। ন্যূনতম সময়ে নদী পারাপার। আচ্ছা, তোমাদেরকে ধরো বললাম একটা ভগ্নাংশ a ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। শ্রাবণী, ওয়াইটা তো হর, তাই তো? হরে রয়েছে তো ওয়াইটা। হরের মানটা বেশি হলে এর মান বেশি হবে নাকি হরের মানটা কম হলে? তাহলে হর যত কম হয় এর মান তত বাড়বে। তো ভগ্নাংশের মানটা বাড়ে কখন? যখন হর কমে। তো এখানে আমি কি বলতে পারি যে ভি কস থিটার মানটা যত কম হবে সময়ের মানটা তো বাড়বে। কিন্তু আমাদের কি বেশি সময় বলেছে না ন্যূনতম সময় বলেছে? ন্যূনতম সময় মানে সময়ের মান কমাতে হবে, তাই তো? তার মানে টি ড্যাশের মানটা কম কখন হবে? যখন এই হরের মানটা বেশি, তাই তো? এখন এখন গতিবেগের মান কত তা তো আমি জানি না, কিন্তু কস থিটার একটা সর্বোচ্চ মান আমরা জানি। জানো কেউ? লিখে রাখো। হেডিং দাও, কি বললাম? ন্যূনতম সময় নদী পারাপার দিয়ে লেখো। কস থিটার মান সর্বোচ্চ হলে টি ড্যাশের মান ন্যূনতম হবে। কস থিটার মান সর্বোচ্চ হলে টি ড্যাশের মান, কস থিটার মান সর্বনিম্ন হলে সর্বোচ্চ হলে টি ড্যাশের মান সর্বনিম্ন হবে। কস থিটার সর্বোচ্চ মান কে বলতে পারবে আমাকে? ভেরি গুড। কস থিটার সর্বোচ্চ মান 1। তাহলে থিটার মান কত? 0 ডিগ্রি। তার মানে ন্যূনতম দূরত্ব অতিক্রমের জন্য থিটার মান কত হতে হবে? 0 ডিগ্রি। এই বুঝতে পেরেছো? বিদীপ্তা, উষশ্রী, বুঝতে পেরেছো? না স্যার, কোনটা বুঝতে পারোনি? এই cos থিটা টি এগুলো কিছু বুঝতে পারলাম না। মেরে উড়িয়ে দেবো কিন্তু একদম। সময়টা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। কি বুঝেছো সময়টা? নদীর বেগ বাই থিটা। ভি কস থিটা। এবার আমি তোমাকে বলছি, আমাকে এটা এই কথাটা বলো তো। ধরো বললাম z ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। z এর মানটা সর্বোচ্চ কখন হবে? যখন y এর মান সর্বনিম্ন। একদম। আর z এর মানটা সর্বোচ্চ কখন হবে? সরি, z এর মানটা সর্বনিম্ন কখন হবে? যখন y এর মান সর্বোচ্চ, তাই তো? হ্যাঁ। তার মানে এই সময়ের মানটা আমি তোমাকে কি বলেছি? ন্যূনতম মানে কি? মিনিমাম মানে সর্বনিম্ন। সময়টা ন্যূনতম কখন হবে? যখন এই হর যেটা আছে, হরে কি আছে? ভি কস থিটা, ওটা যখন সর্বোচ্চ হবে।
এখন ভি কস থিটা, ভি এর মান তো আমরা কেউ জানি না, কিন্তু কস থিটার সর্বোচ্চ মান কি হতে পারে সেটা আমরা জানি। সর্বোচ্চ মান কত? 1। হ্যাঁ তাহলে থিটার মান কত হবে? 0 ডিগ্রি। হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তাহলে কি এখন, তাহলে সময় চুপ, তাহলে সময়টা সর্বনিম্ন বা ন্যূনতম কখন হবে? যখন ভি কস থিটার মানটা সর্বোচ্চ। সর্বোচ্চ হ্যাঁ। কখন হবে? সর্বোচ্চ কখন হবে? যখন কস থিটার মান সর্বোচ্চ মানে 1 হবে। হ্যাঁ তাহলে থিটার মান 0 ডিগ্রি, বুঝতে পেরেছো? হ্যাঁ। উদ্ধার করেছো। তাহলে এবারে লেখাটা কি লিখবো? লিখলাম তো cos θ এর মান সর্বোচ্চ হলে t এর মান সর্বনিম্ন হবে। হ্যাঁ, বা ন্যূনতম হবে। তারপর এই কি বলে উষশ্রী, বুঝেছো? হ্যাঁ স্যার। বাহ, ওকে, উই আর ডান। নেক্সট দিন আমরা এই রিলেটেড দু একটা প্রবলেম সলভ করব, তারপরে আমরা লাস্ট টপিক করে এই চ্যাপ্টার শেষ। পরের দিন আমার চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, তো আগে থাকতে বলে রাখছি, সেটা হচ্ছে যে পরের দিন তোমাদের চ্যাপ্টার শেষ করাবো, নিউমেরিক্যাল প্রবলেম করাবো, আর শনিবার তোমাদের পরীক্ষা নেব।